না আর না, আরেকে সুযোগ দেওয়া যাবে না। এই ড্রাগ কুইন তো শুধুমাত্র একজন ড্রাগ ডেভিল। যদি ফিরে আসে তাহলে এইসব ড্রাগ কুইনকে খুঁজেই পাওয়া যাবে না। আমি ফোন দিলাম বাংলাদেশ সাইবার ডিফেন্সের চিফ রাকিব ভাইকে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ড্রাগ ডেভিল ইজ ব্যাক। আরিফ, এই আরিফ ওঠ, কয়টা বাজে? তোর খেয়াল আছে? উফ আম্মু, আর একটু ঘুমাইতে দাও না, এরকম শুরু করছো কেন? হ্যাঁ হ্যাঁ, ঘুমা ঘুমা, সারাদিন পড়ে পড়ে ঘুমা। এই ছাড়া আর কাজ কি তোর? কলেজে গিয়ে আর কি করবি, তাই না? কি আম্মু, কয়টা বাজে? নবাবজাদা, এখন 8:40 বাজে। কেন, কোথাও কি যাবেন আপনি? আম্মু, আমায় আরো আগে ডাক দাও নাই কেন বলো তো? ইস, কত লেট হয়ে গেছে আমার। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসতেছি, তুমি রাস্তা রেডি করো। তরে আমি আরও আগে থেকে ডাকতাছি, কিন্তু তোর যা ঘুম, দুনিয়া ধ্বংস হয়ে গেলেও শুনবি না। আচ্ছা তুমি নাস্তা রেডি করো, আমি 5 মিনিটে ফ্রেশ হয়ে আসতেছি। ওকে, আয় তুই। ওকে। ফ্রেশ হতে হতে আপনাদের পরিচয়টা দিয়ে দেই। আমি আরিফ, এবছর অনার্স প্রথম বর্ষের ছাত্র। আর তখন যার সাথে কথা বলতেছিলাম তিনি হচ্ছে আমার আম্মু। বাকি পরিচয়টা পরে জানতে পারবেন। আম্মু নাস্তা দাও। এনে খেয়ে নে আর তাড়াতাড়ি কলেজে যা, দেরি হয়ে যাচ্ছে। নাস্তা করার মাঝে দেখি কি আমায় মনে করতেছে। আরে মিয়া, মনে করতেছে মানে কল দিতেছে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আমার বেস্ট ফ্রেন্ড আকিব কল করছে। হ্যালো, কিরে কি বলবি? এই শালা তুই কই রে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তোর তো দেখি কোনো পাত্তাই নাই। দোস্ত, আর মাত্র 5 মিনিট, আমি নাস্তা করে আসতেছি। আর কে কে আছে রে? শালা খাদক, সারাদিন খাস আর খাস। আমার সাথে রাকিব আর সাকিব আছে, তুই আয় তাড়াতাড়ি। ওকে দোস্ত। নাস্তা করার শেষে রাস্তার মোড়ের সামনে যেতেই দেখতে পেলাম দুইটা হারামে দাঁড়ায় আছে। কিরে দোস্ত, কি খবর? শালা খবর লাগাস না, টাইম নেই, তাড়াতাড়ি চল। খাইতে খাইতে সব টাইম শেষ করে দিচ্ছিস। ওকে চল। তারপর কলেজে যেতে যেতে একটু ফেসবুকেতে ঢুকতেই আমার মাথা পুরা হট। কিরে শালা, কি হয়েছে রে? চেহারা এইরকম করে রাখছিস কেন? আরে আর কইস না, কে যেন আমার আইডি হ্যাক করে ফেলছে। কে করলো এই কাজ? চোরের উপর বাটপারি। দেখ, মাথা হট আছে, ফাইজলামি করবি না একদম। দাঁড়া, এই আইডি কীভাবে ব্যাগ আনতে হয় তা আমার জানা আছে। তারপর মোবাইল টিপতে টিপতে কলেজের সামনে আসছি। আর ওরে মারে আমারে, আমি শেষ হয়ে গেলাম রে। ইস, আসলে হইলো কি, আমি যখন মোবাইল টিপতে টিপতে গেট দিয়ে ঢোকার সময় কিছু একটার সাথে ধাক্কা খেয়ে আমি মাটিতে পড়ে যাই। যখন উঠে দাঁড়াই দেখি আমি আর কারোর সাথে না, একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। আর মেয়েটাও মাটিতে পড়ে গেছে। আপনি ঠিক আছেন তো? সাহায্যের জন্য নিজের হাত বাড়িয়ে দিতে দিতে এই কথাটা বললাম। স্টুপিড, দেখে চলতে পারিস না? চোখ কি সাথে থাকে না তোর? সুন্দরী মেয়ে দেখলে ধাক্কা মারতে ইচ্ছে করে, তাই না লুচ্চা? মাথা তো পুরা হট হয়ে গেল এসব কথা শুনে। দেখুন, আমি নিজের ইচ্ছে আপনার এই ধাক্কা মারি নাই। আর আপনার মতো মেয়েদের ধাক্কা মারার কোনো ইচ্ছেই আমার নাই। কি? আমার মুখের উপর কথা? কি ভাবছেন এগুলো আমাকে দিয়েছে? আপনারা যা ভাবছেন তা একেবারেই সঠিক সময় এই থাপ্পড়গুলো আমার গালের উপরেই পড়েছে। নেক্সট বার আমার সাথে তর্ক করার আগে এই থাপ্পড়গুলো মনে রাখবি, স্টুপিড। গালে হাত দিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে রইলাম। চোখ থেকে 2-3 ফোঁটা পানি বেরিয়ে গেল। এমন সময় আকিব এসে বলল, কি রে, কি হয়েছে? এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ঘটে যাওয়া সব ঘটনা বললাম। দোস্ত বিশ্বাস কর, আমি ইচ্ছে করে ওরে ধাক্কা দেই নাই। আমি জানি তুই এরকম করবি না, আমার বিশ্বাস আছে তোর ওপর। বাদ দে এইসব কথা, চল ক্লাসে যাই। যখন গেট দিয়ে ঢুকবো তখন দেখি কিছু মেয়ে এক জায়গায় বসে আড্ডা দিতেছে। আর সেখানে ওই মেয়েটাও আছে, মানে যে আমায় থাপ্পড় দিয়েছিল। আমি ওইদিকে মন না দিয়ে সোজা হাঁটতে লাগলাম। এই মাহি, তুই ওই ছেলেটারে থাপ্পড় মারছিলি কেন? আর বলিস না, ছোট লোকটা গেটের সামনে আমায় ধাক্কা মেরেছিল, তাই থাপ্পড় মারছি। এইসব ছোট লোকের জন্য বাইরে বের হওয়া যায় না। আবার বলে কি না ইচ্ছে করে ধাক্কা দেইনি। দেখ, তুই কাউকে না জেনে শুনে কাউকে মারতে পারিস না। আর ওই ছেলেটা সত্যিই তোরে ইচ্ছে করে ধাক্কা দেয় নাই। আমি দেখছি ও ফোন চালাইতে চালাইতে আসতেছিল, হঠাৎই ধাক্কা লাগছে তোদের। এই রিমি, তুই কি এখন ওই ছোট লোকটার জন্য আমার কাছে ওকালতি করবি নাকি? ওকালতি না, তুই যেটা করছিস সেটা ভুল করছিস।
দেখ মাথা গরম আছে, আর গরম করিস না। চল ক্লাসে যাই, ক্লাসে যাওয়ার টাইম হয়ে গেছে। চল, তোর সাথে এই ব্যাপারে কথা বলে কোনো লাভ নাই। অপরদিকে ক্লাসে শেষ বেঞ্চে আমি আর একে বসে আছি। ক্লাসের সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমি কোনো ভিন্ন গ্রহের প্রাণী। আসলে ওদের এরকমভাবে তাকানোর কারণ হলো আমার বেশভূষা, তাতে আমার কোনো কিছুই যায় আসে না। ক্লাসে বসে আছি আর হঠাৎ সামনের দিকে তাকাতেই আমি পুরা শকড। কারণ আমার যে মেয়েটা থাপ্পড় মারছে সেও আমার ক্লাসেই পড়ে। মেয়েটা ক্লাসে ঢোকার সাথে সাথে সবাই একদম চুপ হয়ে গেছে। সবাই কেন চুপ হয়ে গেছে তা আমি জানি না, আর সে ব্যাপারে আমি মাথাও ঘামাইনি। কিছুক্ষণ পর একজন লোক ক্লাসে প্রবেশ করার সাথে সাথেই সবাই উঠে দাঁড়ায়। বুঝলাম ইনি আমাদের স্যার। আমি উঠে দাঁড়ালাম, তারপর স্যার বলল, হ্যালো অল, কেমন আছো সবাই? আমার নাম মোস্ট রায়হান ইসলাম আর আমি তোমাদের ইংরেজি পড়াবো। কিন্তু আজ যেহেতু তোমাদের প্রথম দিন, তাই আজ শুধু গল্প করব আমরা, কেমন হবে? খুব ভালো হবে স্যার। ওকে, তাহলে আগে আমার পরিচয় পর্ব শ্রেণী। আমি তো আমার পরিচয় বললাম, এবার তোমরা বলো। একে একে সবাই পরিচয় দিল। তারপর আসলো ওই মেয়েটা, মানে সকালে যে আমার থাপ্পড় মারছিল সে। তোমার নাম কি মামুনি? হ্যালো, আমার নাম মাহি, আর আমার বাবা এই কলেজের সভাপতি। আমি মনে মনে বললাম, ও আচ্ছা বুঝছি, তাহলে এর নাম মাহি। দেখতে তো মাশাল্লাহ রাগটা একটু বেশি। তারপর সবার পরিচয় শেষ হলো। এবার হলো আমার পালা। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, আর আমার বাবা একজন রিক্সা চালক। আসলে আমার বাবার সম্পর্কে মিথ্যা পরিচয় দিলাম। আমার বাবাকে সেটা গল্পের মধ্যেই জেনে যাবেন। হঠাৎ ওই মেয়েটা মানে মাহি বলে উঠলো, বাহ, আমাদের এখানে তাহলে রিক্সা চালকের ছেলেও পড়তে আসে। কলেজের স্ট্যাটাসটা একদম ডাউন করে দিয়েছে ছোট লোকগুলো। আমি কিছুই বললাম না, শুধু নীরবে 2-3 ফোঁটা চোখের পানি পড়লো, যা কেউই দেখলো না। এমন সময় আঁকি বললো, দেখ বন্ধু, কষ্ট পাস না, এদের কথায় নিজেকে ছোট ভাবিস না। আসলে আকিব আমার সম্পর্কে আর আমার পরিবার সম্পর্কে সব কিছু জানে। না বন্ধু, কষ্ট পাবো কেন? এইসব কথায় কষ্ট পাইলে হয়? আচ্ছা বাদ দে এইসব, স্যারের কথা শোন। তারপরে একে একে 4 পিরিয়ড শেষ হলো। ক্লাস শেষ করে মাঠে আমি, আকিব, সাকিব আর রাকিব বসে আড্ডা দিচ্ছি। এমন সময় একটা ছেলে এসে বলল, হ্যালো ফ্রেন্ডস, হ্যালো, বাট কে আপনি? আপনাই তো চিনলাম না। আমার নাম পারভেজ খান আর আমি তোমাদের সাথেই পড়ি একই ক্লাসে। আচ্ছা, আমি কি তোমাদের বন্ধু হতে পারি? বাট আমি তো অত হাইফাই না, গরিব। আমার সাথে ফ্রেন্ডশিপ করলে যদি তোমার প্রেস্টিজ ডাউন হয়? দেখো, আমি সব বড় লোক ছোট লোক মানি না, আমার কাছে সবই সমান। ওকে, তাহলে আমরা আজ থেকে ফ্রেন্ড। ফ্রেন্ড হলে কিন্তু তুমি তুমি না, তুই তুই করে বলতে হবে। এইসব তুমি তুমি আমার মুখ দিয়ে বাইর হয় না। ওকে তুই। তারপর পারভেজ, আমি, আকিব, সাকিব আর রাকিব মিলে মাঠে আড্ডা দিচ্ছি। আর অপরদিকে, দেখেছস মাই, ওই ছোট লোকটা আমাদের সাথেই পড়ে? হ্যাঁ রে, দেখলাম। মাথা আমার পুরাই হট। এই ছোট লোকটারে দেখলে কেন জানি গায়ের সব রক্ত গরম হয়ে যায়। এরে কলেজ থেকে বের করা লাগবে। এরে আমার একদম সহ্য হয় না। মাহি, তুই ওর পিছনে পড়ে আছিস কেন রে? ও কি এমন করেছে তোর সাথে? রিমি, তুই ওই ছোট লোকটার হয়ে একদম ওকালতি করবি না। দেখ, ও গরিব হলেও আমাদের মতো একজন মানুষ। তুই ওরে এতটাও অপমান করিস না। এই থাম তো, ওই ছোট লোকটার জন্য দরদ হইতেছে না? আমি পাপাকে বলে ওই ছোট লোকটাকে কলেজ থেকে বের করে দেব। তোর যা ভালো লাগে কর, আমি গেলাম, বাই। অন্যদিকে আমরা আড্ডা দিতেছি, হঠাৎ করে কথা উঠলো মাহিকে নিয়ে। আচ্ছা পারভেজ, এই মাহিটা কে রে? দোস্ত, মাই হলো এই কলেজের লেডি ডন, তাছাড়া ওর আরেকটা পরিচয় আছে। বললাম, কে রে? ও একজন নাম করা হ্যাকার। এই হ্যাকার কথা শুনে মনে হাসতে হাসতে সেই আমি। পারভেজ জিজ্ঞাসা করলো, কি রে, হাসোস কেন? না কিছু না। তারপর আরও কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসছি। বাসায় আসার পর আম্মু জিজ্ঞেস করলো, কে রে, প্রথম দিন কেমন কাটলো তোর? খুবই ভালো কাটছে। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, তরে খাবার দেই। ওকে মেরি মা। এই বলে ফ্রেশ হতে চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু ঘুমিয়ে গেলাম। বিকেলে আবার ফুটবল ম্যাচ আছে মাঠে। অপরদিকে, আরে মামুনি, প্রথম দিন কেমন কাটলো তোমার? কোনো অসুবিধা হয়নি তো? না বাবা, কোনো অসুবিধা হয়নি। শুধু একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল পাপা। কি রিকোয়েস্ট বলো?
জানো বাবা, আমাদের কলেজে আমাদের ক্লাসে একটা ছোট লোক অ্যাডমিশন নিছে। তুমি ওকে কলেজ থেকে বাহির করে দাও। দেখো, ওকে তো কোনো কারণ ছাড়া বাইর করা যাবে না, তবুও দেখি আমি কি করা যায়। ওকে বাবা, তুমি ওয়ার্ল্ডের বেস্ট পাপ্পা। অন্যদিকে বিকেলবেলা ঘুম শেষে একটু ফেসবুকেতে ঢুকলাম। ও আপনাদের তো বলা হয়নি, সকালে আমার যে আইডি হ্যাক হয়ে গেছিলো সে আইডি আবার ব্যাগ এনেছি। ফেসবুক চালাতে চালাতে ওরা একটা পোস্ট পড়লো চোখে, তা দেখে আমি শিওর হতো, কারণ একজন পোস্ট ছিল এরকম: আমি একজন ডার্ক হ্যাকার, বাংলাদেশের সকল হ্যাকারকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, কে আমার ওয়েবসাইটকে হ্যাক করবে। এই পোস্ট দেখে আমি নিজেকে আর সামলাতে পারি নাই, হো করে হেসে দিলাম। এই পোস্টদাতা যদি জানতো আমি কে, তাহলে মনে হয় এরকম পোস্ট করার কথা স্বপ্নেও ভাবতো না। পরে দেখলাম যে এই পোস্টদাতার নাম ডেভিল কুইন। এইসব বিষয়ে মাথা না ঘামিয়ে ফ্রেশ হয়ে মাঠে চলে গেলাম খেলতে। কিছুক্ষণ খেলার পর বাসায় এসে হাত মুখ ধুয়ে কিছুক্ষণ পড়ার পর রাতে খাবার খেয়ে একটু ফেসবুকে ঢুকলাম। ঢুকে আরও বড় শট খাইছি। দেখি ডেভিল কুইন আবার পোস্ট করলো, কারো ক্ষমতা নাই আমার ওয়েবসাইট হ্যাক করার। আমি বাংলাদেশের অন্যতম হ্যাকার, এবার তো নিজেকে কন্ট্রোল করতেই পারলাম না। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। এইসব 2 দিনের হ্যাকাররা নাকি বাংলাদেশের অন্যতম হ্যাকার, এই বিষয়ে নিজেকে মাতিয়ে লাভ নাই। তাই সব কথা একপাশে রেখে হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষে চলে গেলাম কলেজে। আকিবের সাথে কথা বলতে বলতে ক্লাসে যাচ্ছিলাম, তখন শুনলাম কে যেন পেছন থেকে ডাকতেছে, খ্যাত, এই খ্যাত, দাঁড়া। বোঝার বাকি হলো না, ওরা আমাকে ডাক দিচ্ছে। তাই পেছন ঘুরে তাকাতে দেখলাম মাহি ও তার বান্ধবীরা আসছে আমার দিকে। তখন মাহি বলল, কে রে খ্যাত, তোর কি ভালো জামা কাপড় নেই? কাল যে শার্ট আর প্যান্ট পরেছিস আজও তো সেইগুলোই পরছিস। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুই রিক্সাওয়ালার ছেলে। তোর আবার ভালো জামা কাপড় থাকবে কোত্থেকে? শোন, তোর যদি জামা কাপড় কম থাকে আমাকে বলিস। আমার পাপা আবার রাস্তার ফকিরদের সাহায্য করে, ঠিক করে কপালে খাবার জোটে না, আবার আসতে বড় লোকদের কলেজে পড়তে। শখ কত! শোন, এই কলেজ তোদের জন্য না, যা অন্য কোথাও গিয়ে মর। শুধু শুধু এই কলেজে এসে এই কলেজের মান সম্মানটা শেষ করিস না। খুব কষ্ট পেলাম। তারপর নিজেকে শক্ত রেখে বললাম, দেখুন ম্যাডাম, এখানে আমি আমার যোগ্যতার মাধ্যমে পড়ার সুযোগ পেয়েছি, আর শিক্ষা সবার মৌলিক অধিকার। তাই আমি গরিব বলে যে আমি শিক্ষা থেকে বঞ্চিত হব তার তো কোনো মানে নেই। তারপর মাহির আরেক বান্ধবী বলে উঠলো, দেখেছিস মাই? দেখেছিস এই ছোট লোকের মুখে কত বড় কথা, নুন আনতে পান্তা পোড়ায় অবস্থা। এর আবার মুখে চ্যাটাং চ্যাটাং কথার কমতি নেই, যত বড় মুখ না তত বড় কথা। আমি বললাম, দেখুন, আমি আপনার খাইও না পড়িও না, সো আমাকে আমার মতো থাকতে দিন। আমি এখানে পড়তে এসেছি, শুধু একবারে ঝগড়া করতে আসবেন না। কি বললি তুই ছোট লোক? মাহি আমার গেলে থাপ্পড় দিয়ে বলল, একটা কথাও বলবি না তুই, ছোট লোক ছোট লোকের মতো থাক। এই আয় তোরা। গালে হাত দিয়ে আমি দাঁড়িয়ে রইলাম, আর চোখ থেকে 2-3 ফোঁটা পানি নিচে পড়লো। তখন আকিব বলল, কেন তুই আমার থামালি? আর যদি সত্যিটা ওরা জানতো কে তুই, তাহলে এত অপমান পেতে হতো না তোর। দেখ বন্ধু, সব কিছু সঠিক সময় আছে, আর এটা সঠিক সময় না। আচ্ছা বাদ দে, চল ক্লাসে যাই, ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। দেখ, কথা ঘোরাবি না একদম। তুই কি মানুষ না? যখন মন চায় ওরা কি তখন তোরে অপমান করবে নাকি? দেখ, এইরকম যদি আর হয় তাহলে আমি কিন্তু আর চুপ থাকবো না। আচ্ছা যখন হবে তখন দেখা যাবে, চল ক্লাসে যাই। অপরদিকে রিমা মাহিকে বলল, মাহি, তোর কি হয়েছে রে? তুই কেন শুধু শুধু আরফিনের পিছনে পড়ে আছিস? ও তোর কি করেছে? তুই বুঝবি না, গরিব দেখলে কেন জানি আমার মাথা গরম হয়ে যায়, আর এই ছোট লোকটাকে দেখলে তো পায়ের রক্ত মাথায় উঠে যায়। দেখ মাহি, ও গরিব হলেও মানুষ, আমার আর তোর মতো একজন মানুষ। আর এটা তো সত্যি কথা যে ও এখানে ওর যোগ্যতার মাধ্যমে এখানে অ্যাডমিশন পেয়েছে, আর তুই তো তোর বাবার মাধ্যমে অ্যাডমিশন নিয়েছিস। রিমাই, তুই কিন্তু আমাকে অপমান করছিস। ওই ছোট লোকটার জন্য তুই আমাকে এসব বলতে পারলি? ওই ছোট লোকটা তোর কে হয়? কেন তোর এত দরদ হয় ওই ছোট লোকটার প্রতি? এইটা হলো মানসিকতা, যেটা তুই বুঝবি না রে। বাদ দে, চল ক্লাসে যাই। অন্যদিকে আমি আর আকিব ক্লাসে বসে আছি। হঠাৎ একজন বলে উঠলো, এই তোরা কি কাল ফেসবুকে ডেভিল কুইনের পোস্টটা দেখেছিস? হ্যাকারদের ওপেন চ্যালেঞ্জ জানাইছে, কি সাহস! বাপরে বাপ!
তখন আরেকজন বলে উঠলো, এইসব কোনো হ্যাকারই না, আসল হ্যাকার হচ্ছে ডার্ক ডেভিল, যে কিনা একদিনে প্রায় 6 থেকে 7টা দেশের সরকারি ওয়েবসাইট হ্যাক করে ফেলেছে। সে হচ্ছে দেশের গর্ব, কিন্তু তাকে কেউ দেখেনি আজ পর্যন্ত। তারপর এই বিষয় নিয়ে কথা বলার পর ক্লাসে স্যার ঢুকলো। আমিও সব চিন্তা একপাশে রেখে ক্লাস করতে লাগলাম। ক্লাসের সময় স্যার বলতে লাগলো, স্টুডেন্টস, আগামী 20 তারিখ কলেজ একটি প্রতিযোগিতা হবে। সেই প্রতিযোগিতায় তোমাদের সবাইকে কিছু অ্যাপস বানাতে হবে। কি পারবে না তোমরা? সবাইকে একসাথে বলে উঠলো, হ্যাঁ স্যার আমি পারবো। ওকে স্টুডেন্টস, তাহলে তোমাদের কয়েকটি গ্রুপ বানিয়ে দিই। যেমন গ্রুপ এতে থাকবে মাহি, বর্ষা, নীলা, আরিফ, রিমি, আকিব আর রুবিনা। তখন মাহি বলে উঠলো, না স্যার, আমিও ছোট লোকটার সাথে একসাথে কাজ করতে পারবো না, হয় ও থাকবে না হয় আমি। দেখ মাহি, ও তোমার ক্লাসমেট, তোমার একই ক্লাসে পড়ো, তাহলে প্রবলেম কোথায়? না স্যার, আমি পারবো না এই ছোট লোকের সাথে একই টিমে কাজ করতে। আচ্ছা স্যার ঠিক আছে, উনি যখন চায় না আমি ওনার দলে থাকি তাহলে থাক, আমি ওনার দলে থাকবো না। তখন ওই আকিব বলে উঠলো, স্যার আমিও তাহলে এই দলে থাকবো না, কারণ যেখানে আমার বন্ধু থাকবে না সেখানে আমিও থাকবো না। দেখছি মাই, তোমার সিদ্ধান্তের জন্য আজ তোমাদের দল ভেঙে যাচ্ছে। না স্যার, এই খ্যাতকে আমি কখনোই আমাদের দলে নেব না। আকিব দেখ, তুই থাক, আমি না থাকলেও চলবে, তুই এই দলে থাক। না বন্ধু, যেখানে তুই থাকবি না সেখানে আমিও থাকবো না। চুপ শালা, কোনো কথা না, যদি না থাকোস তোর সাথে আমার কথা নাই। স্যার আকিব থাকবে এই দলে। ওকে, তাহলে ডিসিশন ফাইনাল হয়ে গেল। সো স্টুডেন্ট, বেস্ট অফ লাক ফর কম্পিটিশন। বাই। দেখ বন্ধু, আমি পারবো না থাকতে। না, তোকে থাকতেই হবে, নাহলে তোর গার্লফ্রেন্ডে বলে দেবো যে তুই কলেজে এসে মেয়েদের পেছনে ঘোরস। ও শালা, এই কাজ একদম করবি না, জানে মেরে ফেলবে আমায়। বন্ধু তুমি জানো যেটা আমি বলি সেটা আমি করি, এখন তোর সিদ্ধান্ত কি হ্যাঁ নাকি না? আচ্ছা শালা থাকবো, নইলে তুই যে জিনিস বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে দিবি আমার নামে, আর বাস খাওয়া লাগবে আমার। গুড বয়, আমার চিনছস তাহলে। চুপ শালা, আর আমায় হুদায় ব্ল্যাকমেল করস। হঠাৎ মাহি বলে উঠলো, এই তোমরা এদিকে আসো, তোমাদের সাথে কিছু আলোচনা আছে প্রতিযোগিতা নিয়ে। আমিও গেলাম শুনতে মাই কি বলে। যখন আমি গেলাম তখন মাই বলল, এই আলোচনায় কোনো খ্যাত না থাকলেই আমি খুশি হব। আমি বুঝলাম কথাটা আমায় বললো মাহি, তাই চুপচাপ মাথা নিচু করে চলে আসলাম ক্লাস থেকে বেরিয়ে কলেজের সামনে একটা বড় পুকুর আছে, সেখানে গিয়ে বসে পড়লাম আর চোখ থেকে নিজে নিজে পানি পড়তে লাগলো। আসলে দুনিয়ায় গরিব মানুষদের প্রতি পদে পদে অত্যাচারের শিকার হতে হয়, সর্বত্রই শোষণের শিকার হয়ে থাকে গরিবরা। গরিবদেরকে সব সময়ই তাচ্ছিল্যের নজরে দেখা হয়। এসব কথা ভাবছিলাম আর চোখ থেকে পানি পড়ছিল। হঠাৎ অনুভব করলাম কেউ আমার কাঁধে হাত রাখলো, তাই যখন দেখার জন্য ঘুরলাম আমি তো হতভম্ব, আর কেউ না, এ হচ্ছে রিমি, মানে মাহির বান্ধবী। তুমি যদি কিছু না মনে করো, আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বসুন। তা এখানে একা একা কি করছো? কিছু না, এমনি বসে আছি। তোমার মন খুব খারাপ, তাই না? মাহির ব্যবহারে খুব আঘাত পেয়েছো, তাই না? না না, কি যে বলেন, এটাই তো আমার কপালে লেখা ছিল। কথায় আছে না, ভাগ্যের লিখন কেউ পাল্টাতে পারে না। আমি এই কপাল নিয়েই এই পৃথিবীতে এসেছি। দেখো, সত্যি বলতে কি, আমি মাহির এই পর্যন্ত কাজকর্ম একদমই দেখতে পারি না। আমার মতে সবাই মানুষ, সবাইকেই সমান চোখে দেখা উচিত। কিন্তু আমাদের মতো ছোট লোকদের সম্মান বলতে কিছু নেই। আমাদের কপালে আছে অত্যাচার সহ্য করা আর বড় লোকদের গোলামি করা। তা আপনি যে আমার সাথে এখানে বসে কথা বলছেন, এতে তো আপনার প্রেস্টিজ ডাউন হবে, আর আপনার বান্ধবীও তো রাগ করবে। সে তো আমার সহ্যই করতে পারে না আমায়। দেখো, আমি কোনো বড় লোক ছোট লোক মানি না। তুমি আমার ফ্রেন্ড, তোমার সাথে কথা বললে কেন আমার প্রেস্টিজ ডাউন হবে বলতে পারো? আর আমি মাহির মতো এত অহংকারী না। আর তুমি না আমার ফ্রেন্ড, তাহলে আপনি করে বলছো কেন? তুমি করে বলো। ফ্রেন্ড, দেখুন আমাদের মতো ছোট লোকদের সাথে কথা বলা আপনাদের শোভা পায় না, আর ফ্রেন্ডশিপ তো দূরে থাক, এটা হচ্ছে দয়া। দেখো, আর একবার এইসব বললে খুব খারাপ হয়ে যাবে। একবার বলছি না আমি ওর মতো অহংকারী না, তাহলে কেন তুমি এইসব আমায় বলতেছো? আচ্ছা আচ্ছা সরি ফ্রেন্ডস,
এই তো, গুড বয়। ওকে ফ্রেন্ডস, আমাকে আর আপনি আপনি না, তুমি করে বলবে। ওকে? ওকে। একটা জিনিস খেয়াল করলাম, রিমি যখন রেগে যায় খুব কিউট লাগে, বেশি রেগে গেলে গালগুলো লাল হয়ে যায়। কি হলো, কি ভাবছো? না কিছু না। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব? কি কথা বলো? আচ্ছা এই যে তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করলে আর আমার সাথে কথা বললে, তা যদি মাহি জানতে পারে তখন কি হবে? কি হবে আবার? আমি কি মাহিকে ভয় পাই নাকি? তবুও আমার জন্য তোমাদের ফ্রেন্ডশিপ ভেঙে যাক তা আমি কখনো চাই না। এই, তুমি তো বেশ কথা বলো, এখন একদম চুপ করে থাকো। এই টপিক বাদ দাও, এখন তোমার সম্পর্কে কিছু বলো। তোমার পরিবারে কে কে আছে? আচ্ছা ওকে, বাদ দিলাম। আমার পরিবারে আমরা 4 জন, আমি, আমার আম্মু, আমার আব্বু আর আমার একটা ছোট বোন আছে। তোমাদের পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমরা 3 জন, আমি, আমার ভাইয়া আর আমার ভাবি। কেন, তোমার আম্মু আব্বু তোমার সাথে থাকে না? না, আসলে আমি যখন ছোট ছিলাম আমার আব্বু আম্মু একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন থেকেই আমার ভাইয়া আমাকে পালন করেছেন। ও আচ্ছা সরি, আমি আসলে বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দাও। ধুর পাগল, এখানে মাপ চাওয়ার কি আছে? আচ্ছা চলো, এখানে বসে থাকতে ভালো লাগতেছে না, কোথাও থেকে ঘুরে আসি। আচ্ছা চলো। অনেকক্ষণ পর্যন্ত আমরা ঘোরাঘুরি করলাম। এই সময়টুকু রিমির সাথে কাটিয়ে বুঝলাম রিমির মধ্যেই আসলে কোনো অহংকার নেই, মেয়েটা অনেক ভালো। আজ অনেক মজা হয়েছে তাই না? অনেক মজা করলাম আজ। তোমার কেমন কাটছে জানি না, কিন্তু আমার খুব ভালো সময় কাটছে। আমারও খুব ভালো সময় কাটছে। আচ্ছা আজ বাসায় যাই কেমন? ভাইয়া অনেকবার ফোন দিয়েছে। আচ্ছা ওকে, কাল কলেজে কথা হবে, বাই। ওকে বাই। ও হ্যাঁ, ভালো কথা, তোমার নাম্বারটা দাও তো, দরকার আছে। আমার নাম্বার? আচ্ছা ওকে নাও, 017 এটা। ওকে ভাই, পরে কথা হবে। আমিও বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম একটা ঘুম। বিকেলে যখন আমি ঘুমের রাজ্যে তখন হঠাৎ খাট কাঁপতে লাগলো। প্রথমে ভাবলাম ভূমিকম্প, পরে দেখলাম আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে কে যেন কল দিচ্ছে। আমি রিসিভ করলাম। হ্যালো, কে? আমিটা কে, নাম বলুন। ও মা, আজ সকালেই তো কতক্ষণ আমার সাথে ঘোরলা, এখন বলছো কে? ও আচ্ছা রিমি, তা আগেই পরিচয়টা দিল কি হতো? এমনিই দেই নাই। তা বলো কি করতেছো? এই তো ঘুমাইতেছিলাম। ও, তাহলে তো আমি তোমার ঘুম শেষ করলাম। আই এম সরি। দূর পাগলি, সরি বলো কেন? তারপর আরও কিছুক্ষণ কথা বললাম রিমির সাথে। আজ আর বিকালে খেলতে যাইনি, পুরো বিকালটাই রিমির সাথে কথা বলতে বলতে কাটিয়ে দিলাম। সন্ধ্যার সময় কথা শেষ করে নামাজ পড়ে একটু ফেসবুকেতে ঢুকে কাটাকাটি শুরু করলাম। হঠাৎ একটা ভিডিওতে চোখ পড়লো। ভিডিওটা আর কারো নয় এবং ডার্ক কুইনের। তাই একটু উৎসাহ নিয়ে ভিডিওটা ওপেন করলাম। তারপর ডার্ক কুইন যা বললো তাতে আমি পুরোই শকড। হাই, আই এম ডার্ক কুইন। আজ আপনাদের সামনে আসার আমার একটাই কারণ, আমি পুরো বাংলাদেশের জনগণদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। আমি আগামী 25 তারিখের মধ্যে বাংলাদেশ স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সার্ভার হ্যাক করে আমার আয়ত্তে আনবো। আমি সবাইকে ওপেন চ্যালেঞ্জে জানাচ্ছি, কেউ পারলে আমাকে থামিয়ে দেখাও। আর আপনারা যদি না চান আমি এই কাজটি করি, তাহলে আমার একটা শর্ত আছে। ডার্ক ডেভিলকে বলুন আমার সামনে আসতে। আমার চাওয়া শুধু একটাই, আর যদি এই চাওয়া পূরণ না হয় তাহলে বাংলাদেশে অনেক বড় বিপদের সম্মুখীন হতে চলেছে। আল্লাহ হাফিজ। ডার্ক ডেভিল নামটা শুনে আমার ভেতরটা কেমন যেন মোচড় দিল। আবার ভাবতে লাগলাম এই 2 দিনের হ্যাকার নাকি ওপেন চ্যালেঞ্জ দেয়। এই যদি জানতো ডার্ক ডেভিল কী জিনিস তাহলে স্বপ্নেও এই কথা ভাবতো না। থাক, আমার এত মাথা ঘামিয়ে লাভ নেই। দেশে পুলিশ আছে, আইন আছে, ওরাই যা করার করবে, আমার এই বিষয়ে ভাবা দরকার নাই। নাস্তা করে পড়তে বসলাম। পড়া শেষে রাতের খাবার খাওয়া শেষ করে একটু পড়তেছিলাম, হঠাৎ কে যেন কল দিল। আমিও নামটা না দেখে রিসিভ করে বললাম, হ্যালো কে? আমি ভূত, তোর ঘাড় মটকিয়ে খাবো। ও আচ্ছা রিমি, সরি আসলে না দেখে রিসিভ করছিলাম তো, তাই আর কি ভুল হয়েছে। ওকে, মাফ করলাম। কি করতেছো? এই তো পড়তেছিলাম, তুমি কি করো? এই তো শুয়ে আছি। রাতের খাবার খাইছো? এত রাত পর্যন্ত পড়ো নাকি? খাইলাম না, একটু পড়া বাকি ছিল তাই সেটা কমপ্লিট করতেছিলাম। ও গুড বয়। ঘুমাবা কখন?
এই যে পড়াটা কমপ্লিট করেই ঘুমিয়ে পড়বো। আচ্ছা, ওকে পড়ো তাহলে। বাই, কাল কথা হবে কলেজে। ওকে বাই। তারপর আমি একটু পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। শুয়ে শুয়ে একটা কথাই ভাবি, রিমি কতটা ফ্রি আর ভদ্র, সবাইকে সম্মান জানাতে জানে। আর অপরদিকে মাহি, যে কিনা মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না। একটা দীর্ঘশ্বাস দিয়ে হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। সকালে নাস্তা করে চলে গেলাম কলেজে। আজ নাকি আকেব কলেজে আসবে না, তাই একা একা ক্যাম্পাসে ঘোরাঘুরি করতেছি। হঠাৎ দেখি রিমি একটা নীল কালার ড্রেস পরছে, চোখে হালকা কাজল আর মুখে হালকা মেকআপ। আমি তো অবাক চোখে তাকে রইলাম, মনে হচ্ছে আমার সামনে কোনো নীল পরি দাঁড়িয়ে আছে। আমি বিভোর চোখে তাকে রইলাম রিমির দিকে। ওই কি দেখছো এমন করে? কই না না, কিছু না, আসলে আজ না তোমায় খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ, চলো ক্লাসে যাই। চলো। এই কথা বলে আমরা ক্লাসের দিকে যাচ্ছিলাম, আর সবাই আমার দিকে তাকিয়ে আছে। ওরা একজন ফিসফিস করে বলল, বানরের গলায় মুক্তার মালা, বাহ ভালোই তো। আমি কিছুই বললাম না, আসলে কথা তো সত্যি। আমি হচ্ছে একটা খ্যাত, আর রিমি কত স্মার্ট, এই কথা ভেবে হাঁটছিলাম। আর পিছন থেকে কে যেন ডাক দিল। এই খ্যাত, দাঁড়া। আওয়াজ শুনে বুঝলাম এ আর কেউ না, এ হচ্ছে মাহি। কি রে খ্যাত, তোরে যতটা আবুল ভাবছিলাম তুই তো ততটাও আবুল না। তুই তো অনেক চালাক। মানে আপনি কি বলতেছেন? আমি আপনারা কি করছি? তুই আমারে কি করবি? আমার কিছু করার সাধ্য আছে তোর? তা রিমি, তুই এই খ্যাতের সাথে কি করে এত ক্লোজ হলি? এই খ্যাত তোর উপর কি জাদু করলো রে? দেখ মাহি, প্রথমে তুই আরিফকে খ্যাত বলা বাদ দে। আর দ্বিতীয়, আরিফ আমার ওপর কোনো জাদু করে নাই, আমি ওর সাথে ফ্রেন্ডশিপ করছি। কি ফ্রেন্ডশিপ? তাও এই খ্যাতের সাথে? ওরে কেউ আমারে ধর রে। রিমি, তুই ওই খ্যাতের সাথে থাকিস কি করে রে? এর জামা কাপড়ের অবস্থা দেখেছোস? এরে দেখলেই আমার কেমন যেন বমি বমি আসে। ইনফ্যাক্ট আমার এক্ষুনি গা গুলাচ্ছে। মাহির সকল বান্ধবী একসাথে হো হো করে হেসে দিল। এই মাহি, একদম চুপ। আরিফকে নিয়ে একটা বাজে কথাও বলবি না তুই। আর আরিফকে অপমান করা তোরা সবাই বন্ধ কর। ও তোদের খায়ও না, পড়েও না, সো তোরা ওকে অপমান করবি না। আমি ডে ওয়ান থেকে দেখছি তুই আরিফ রে সহ্য করতে পারোস না। কেন রে, কি আমার করেছে আরিফ? আসলে কি জানিস, এই ফকিনীকে দেখলে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। এ কিভাবে যে আমাদের কলেজে অ্যাডমিশন পেয়েছে সেটাই আমার অবাক লাগে। সমস্যা নেই, পাপাকে বলে একে কলেজ থেকে বাহির করার ব্যবস্থা করতেছি। ছি মাহি ছি, তুই এতটা নিচ? তোকে আমার বান্ধবী বলতেও ঘৃণা হয়। ছি ছি, তোর থেকে আরিফ হাজার গুণ ভালো আছে। এতক্ষণ এদের সব কথায় মাথা নিচু করে শুনতে লাগলাম। আসলে গরিবদের জীবনে সুখ বলতে কিছুই নেই। গরিবদের কপালে অত্যাচার সহ্য করে লেখা আছে। বড়লোকরা গরিবদের মানুষ বলেই গণ্য করে না, সবসময় পায়ের নিচেই রাখা হয় গরিবদের। সমাজের সর্বস্তরে গরিবদের তাচ্ছিল্য করাই হয়। এই খ্যাতটারে শীঘ্রই কলেজ থেকে বাহির করার ব্যবস্থা করতেছি। ওয়েট অ্যান্ড সি। এই আরিফ, চলো তো। এই কথা বলে রিমি আমার হাত ধরে ক্লাসে নিয়ে গেল আর আমার পাশে বসে পড়লো। জানো, মাথা পুরাই হট হয়ে গেছে এইসব কথা শুনে মাহির। কেন? মাহি যা বললো সবই তো সত্যি। আসলেই তো, আমার দেখলে তো সবার বমি আসারই কথা। গরিব ঘরের সন্তান বলে কথা। আরিফ দেখো, একদম উল্টাপাল্টা কথা বলবে না। তুমি যদি নিজেকে সম্মান না দাও তাহলে সমাজও তোমাকে সম্মান দিবে না। তাই আগে নিজেকে সম্মান দাও, আর নিজেকে একা ভাববা না কোনোদিন। আমি তোমার পাশে থাকবো সব সময়। ধন্যবাদ, সত্যিই তুমি অনেক ভালো, আমি কখনো তোমায় ভুলবো না। ইটস ওকে, এখন ক্লাস করো, স্যার চলে এসেছে। তারপর একে একে সব ক্লাস করলাম। ক্লাস শেষে আমি আর রিমি হাঁটতেছি। রিমি বলে উঠলো, আচ্ছা আরিফ, তোমার কি জিএফ আছে? হঠাৎ এই প্রশ্ন করলা কেন? বলোই না, তোমার কি জিএফ আছে, বা কাউকে কি তুমি ভালোবাসো? গরিবের আবার ভালোবাসা? কেউ তো কথাই বলে না, আবার ভালোবাসা? তো হঠাৎ এরকম প্রশ্ন কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা, তোমার ফেসবুক আইডির নাম কি? কেন বলো তো? এমনি। কেন, দিলে কি প্রবলেম? আচ্ছা যাও, লাগবে না। আরে রাগ করো কেন? আচ্ছা নাও বলতেছি।
তারপর কি আর করার, দিলাম ফেসবুক আইডি। আচ্ছা আইডি কেন চাইছো বলো তো? এমনি। বাই, রাতে কথা হবে, এখন বাসায় যাও। ওকে, তুমি যাবো না? না, আমি একটু পরে যাব, আমার একটু কাজ আছে। ওকে বাই। এই কথা বলে আমি বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম শান্তির একটা ঘুম। ঘুম থেকে উঠে একটু ফেসবুকে ঢুকলাম, ঢুকে মাথায় বাজ পড়লো আমি আমার আইডি পুরো চেঞ্জ। মানে কি বুঝলে না তো? মানে যখন আমি আইডিতে ঢুকলাম তখন দেখলাম আমি ফেসবুকে যে মেয়েদের সাথে কথা বলতাম সবাই আমার ব্লগ লিস্টে উড়াউড়ি করতেছে। আবার আমার রিলেশনশিপ স্ট্যাটাসটা সিঙ্গেল থেকে ইন এ রিলেশনশিপ দেওয়া। কে করলো এই কাজ বুঝলামই না। চোরের ওপর ডাকাতি, কে করলো রে ভাই? হঠাৎ টুম করে একটা নোটিফিকেশন আসলো, দিনে একটা মেয়ের আইডি থেকে মেসেজ আসলো। কি এত মেয়েদের সাথে ফ্লার্ট করেন কেন? কে আপনি আর আমার আইডি হ্যাক করছেন কেন? আমি কে সেটা বিষয় নয়, বিষয় হইল আজ থেকে আর কোনো মেয়ের সাথে যাতে ফ্লার্ট করতে না দেখি। আপনি কে আর আমি আপনার কথা এবার শুনবো কেন? আমি ভূত, তোর ঘাড় মটকিয়ে খাবো। আর তোরে একবার মানা করছি না, কোনো মেয়ের সাথে কথা বলবি না, মানে বলবি না। রিমি, তুমি আমার আইডি হ্যাক করছো কেন? আমি কোনো রিমি টিমি না। আর এই রিমি কে আমি চিনিও না। দেখো আর মিথ্যা বলার দরকার নেই, তোমার চুরি ধরা খাইছে। কারণ এই কথাটা আমার রিমিই বলে, রিমি ছাড়া অন্য কেউ এই কথা বলে না। তুমি বুঝলা কেমনে আমি সেই রিমি? এই তো চান্দু লাইনে আসছো। ম্যাজিক ম্যাডাম ম্যাজিক। তুমি আমার আইডি হ্যাক করছো কেন সেটা বলো। এমনি ভালো লাগছে। তোমার থেকে যদি তোমার আইডির পাসওয়ার্ড চাইতাম কখনো দিতে না, তাই এটা করলাম। এখন বলো, তুমি এত মেয়ের সাথে টাঙ্কি মারো কেন? সিঙ্গেল তো তাই। আচ্ছা আমার আইডি হ্যাক করে কি কোনো লাভ আছে তোমার? অনেক লাভ আছে স্যার। আর আজ থেকে সব টাঙ্কি মারা বন্ধ। যদি আজকের পর থেকে কোনোদিনও মেয়েদের সাথে টাঙ্কি মারতে দেখি তাহলে ফেসবুক চালানোই বন্ধ করে দিব, বুঝছো? জি ম্যাডাম বুঝতে পারছি। তাই কি করতেছো? কিছু না, তোমার সাথে কথা বলতেছি। তুমি কি করো? আমি বসে আছি, এখন খেলতে যাবো বাই। আচ্ছা ভাই। আমি খেলতে চলে গেলাম। আর ফেলাম সন্ধ্যার সময়, নাস্তা করে পড়া শেষ করলাম। শেষ করে একটু টিভি দেখতে গেলাম, আর একটা খবর চোখে পড়লো, ডেভিল কুইন নাকি বাংলাদেশ ইন্টেলিজেন্স ব্যুরো এর সার্ভার হ্যাক করে ফেলেছে। আর এই সার্ভার ঠিক করার কাজ এখনো চলমান। ভাবতে লাগলাম কে ডেভিল কুইন, কি চায় সে, কেন সে এরকম করতেছে? মাথায় ঘুরপাক খাচ্ছে অনেক প্রশ্ন। হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো, আসসালামু আলাইকুম, হারিফ বলছেন? গলার কণ্ঠ শুনে বুঝলাম এ আর কেউ না, এ হচ্ছে আমার লিডার আর বাংলাদেশ সাইবার ডিফেন্সের প্রধান। আর আমার লিডার মোহাম্মদ রাকিবুল হাসান। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই বলেন, আমি আরিফ। কেমন আছেন আপনি? ভালো আছি। তা বুঝে যখন ফেলেছে, কথা না করিয়ে সোজা মূল কথায় আসা যাক। তুমি তো নিশ্চয়ই জানো ডেভিল কুইন আজ কী করলো। আর সে যদি এভাবে করতে থাকে তাহলে আমাদের দেশের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সে আজ যে কাজ করেছে তারপরও যদি তাকে দমানো না যায় তাহলে সে তার চ্যালেঞ্জ মানে 25 তারিখের মধ্যে বাংলাদেশের স্পেস রিসার্চ অর্গানাইজের সার্ভার হ্যাক করে ফেলতে পারে। আর এটি আমাদের দেশের সিকিউরিটির প্রশ্ন। তাই এই ব্যাপারে তোমার কাছে থেকে সাহায্য চাইতেছি। না ভাই আমি দুঃখিত, আমি এই জগৎ থেকে চলে এসেছি। দেখো, এটি দেশের সিকিউরিটির প্রশ্ন। ড্রাগ কুইন যদি তার চ্যালেঞ্জ পূরণ করতে সক্ষম হয় তাহলে অন্যান্য দেশের হ্যাকাররাও আমাদের দেশের উপর সাইবার আক্রমণ করতে পারে। ভাই আমি একজন সাধারণ মানুষ, এটাই আমার পরিচয়। এর বাইরে আমার কোনো পরিচয় নাই। আমি দুঃখিত ভাই, আমাকে মাফ করে দেবেন। আচ্ছা সমস্যা নেই, অনেক আশা ছিল তুমি সাহায্য করবে। আচ্ছা হিটস ওকে। আর তুমি সাধারণ না, অন্য কিছু তুমি ভালো জানো। আচ্ছা ভাই, ভালো থেকো, আল্লাহ হাফেজ। ওকে ভাই, এই বলে কল কেটে দিলাম। আর ভাবতে লাগলাম আবার কি ফিরে যাব এই জগতে, যে জগৎ আমার সব কিছু কেড়ে নিয়েছিল। না, আর ফিরে যাব না ওই অন্ধকার জগতে। এসব চিন্তা করতে করতেই রাতটা পার করলাম। সকালে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। কলেজের ক্যাম্পাসে একা একা হাঁটতেছি, কেউই নাই। তাই কলেজের সামনে একটা পুকুর আছে, সেই পুকুরের পাড়ে বসলাম। কিছুক্ষণ বসার পর দেখলাম একটা মেয়ে আমার পাশে বসলো। আমি সেদিকে নজর না দিয়ে আপন মনে বসেছিলাম। হঠাৎ মেয়েটা আমাকে বললো, হাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তা আপনি কোন ইয়ারে পড়েন? জি অনার্স প্রথম বর্ষে। আপনি? তা এখানে একা একা বসে আছেন যে, কেউ কি আসবে নাকি?
কে আসবে আবার? কেউই তো নাই আমার। ও আচ্ছা, দেখেন আমরা যেহেতু একই ক্লাসে পড়ি, সো নো আপনি, অনলি তুমি, ওকে? লেটস ফ্রেন্ড। যখন আমি বলতে যাব ওকে, কে যেন আমার মাথার চুল ধরে দিল এক হ্যাঁচড়া টান। টান সামলাতে না পেরে আমি নিচে পড়ে গেলাম। নিচে থেকে উঠে দেখলাম রিমির চোখ মুখ লাল করে বড় বড় চোখে আমার দিকে তাকায় আছে। মনে হয় এখনই আমাকে গিলেই খেয়ে ফেলবে। তারপর আমার দিকে তাকিয়ে রিমি বলল, এই মেয়েটা কে? আর এই কথা কিসের? আমি বললাম সেম ইয়ারে আমরা, তাই ফ্রেন্ডশিপ করতেছিল। কোনো দরকার নেই। এই মেয়ে, তুমি অন্য কারোর সাথে ফ্রেন্ডশিপ করো, যাও। এই কথা বলে রিমি আমার টানতে টানতে নিয়ে গেল কলেজের পিছনে একটা ফাঁকা জায়গায়। সেখানে সচরাচর কেউ আসে না। এই, তোরে বলছি না কোনো মেয়ের সাথে কথা কইবি না, তাহলে কথা কইছস কোন সাহসে? আরে ওরে তো চিনি না, একসাথেই বসেছিলাম আর বললো একই ইয়ারে পড়ে, তাই ফ্রেন্ডশিপ করতেছিলাম। তুই কি কলেজে আসছস মাইয়াদের সাথে কথা বলতে? তোরে বলছি না কোনো মাইয়ার সাথে তুই কথা বলবি না, তাহলে বলছস কেন? দেখ, আমারে বেশি রাগাইস না, নইলে তোর 12টা বাজিয়ে দিব। আচ্ছা আচ্ছা, প্রমিস আর কখনো মেয়েদের সাথে কথা বলবো না। এবার লাস্ট বার মাফ করে দাও। ওকে, লাস্ট বার কিন্তু। চলো ক্লাসে যাই, ক্লাসে টাইম হয়ে যাচ্ছে। চলো। তারপরে একে একে সব ক্লাস করলাম। ক্লাস শেষ করে আমরা হাঁটতেছিলাম নীরবে। নীরবতা ভেঙে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা রিমি, তুমি কি হ্যাকিং পারো নাকি? আর আমাদের একটা টিমও আছে। টিমের নাম লেডি স্প্যামিং অ্যান্ড হ্যাকার টিম, সংক্ষেপে LST টিম। ও আচ্ছা আচ্ছা, ভালো। তা কে কে আছে তোমাদের টিমে? আমি, মাহি, নীলা, রুবিনা, আরও অনেকে। কেন বলো তো? না এমনি। আচ্ছা ভাই, পরে কথা হবে। এই কথা বলে আমি বাসায় চলে আসলাম। তারপর বাসায় এসে নাস্তা করে পড়তে বসলাম। পর রাতের খাবার খেয়ে রিমির সাথে একটু কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ইউটিউব ওপেন করতেই ডার্ক কুইন লাইভ এসে একটা ভিডিও আপলোড করেছিল। ভিডিওটা ছিল এরকম। হ্যালো বাংলাদেশবাসী, আমি আপনাদের সেই ডার্ক কুইন। আমি প্রমিস করেছিলাম যে 25 তারিখ আমি বাংলাদেশের স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সার্ভার হ্যাক করব। আর আমার ডিমান্ড শুধু একটাই ছিল, ডার্ক ডেভিল। কিন্তু কেউই তার সম্পর্কে কিছু বলতে পারে নাই। আজ 25 তারিখ, তাই আমি আজ সবার সামনে বলছি যে আমি ডার্ক কুইন আজকেই বাংলাদেশের স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সার্ভার হ্যাক করব ও পরবর্তীতে তার সকল ডেটা মুছে ফেলবো। এই বলে ভিডিওটা শেষ করে দিল। না আর না, আর একে সুযোগ দেওয়া যাবে না। এই ডার্ক কুইন তো শুধুমাত্র একজন। ডার্ক ডেভিল যদি ফিরে আসে তাহলে এইসব ডার্ক কুইনকে খুঁজেই পাওয়া যাবে না। আমি ফোন দিলাম বাংলাদেশ সাইবার ডিফেন্সের চিফ রাকিব ভাইকে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ডার্ক ডেভিল ইজ ব্যাক। ইয়েস, আমি তোমার থেকে এটা আশা করছিলাম। নাও দ্য হোল ফিল্ড ইজ ইয়োর্স। তুমি যেভাবে করতে চাও করতে পারো, আমাদের ফুল সাপোর্ট আছে। ওকে ভাই, ধন্যবাদ। তারপর কল কেটে দিয়ে একটা ভিডিও আপলোড করে দিলাম ইউটিউবে। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা ডার্ক কুইনকে উদ্দেশ্য করে। আশা করি ডার্ক কুইন এখন আমার এই ভিডিওটা দেখছেন। নিজেকে খুব বড় হ্যাকার মনে করেন না ডার্ক কুইন? আপনি কি ভেবেছেন আপনি যেসব কর্মকাণ্ড করতেছেন সেগুলো থামানোর মতো বাংলাদেশে কেউই নেই? তাহলে এটা আপনার ভুল ধারণা। আপনি যদি ভেবে থাকেন বাংলাদেশে আপনাকে থামানোর মতো কেউ নেই, তাহলে শুনে রাখুন, আপনি তো চ্যালেঞ্জ দিয়েছিলেন আজকে বাংলাদেশ স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সার্ভার হ্যাক করবেন। তাহলে আজ আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আপনি যদি সার্ভার হ্যাক করে নিজের আয়ত্তে আনেন, তাহলে আমি আপনার আয়ত্ত থেকে সেই সার্ভার মাত্র 10 মিনিটে ব্যাগ আনবো। দেখি আপনি কত বড় হ্যাকার। বেস্ট অফ লাক ফর টুমরো। আল্লাহ হাফেজ। এ বলে ভিডিওটা শেষ করে দিলাম। আশা করি আমার এই ভিডিওটা কুইন দেখবে। কি মনে করে সে বাংলাদেশের সিকিউরিটি সিস্টেমের সাথে খেলবে? এত বড় হ্যাকার সে। আসলে সে জানে না যে বাপেরও বাপ আছে, আর এই বাপ তার মতো হাজারটা হ্যাকারকে ট্রেন দেয়। দেখি কি করে এই ডার্ক কুইন। ডার্ক কুইনকে নিয়ে ভাবতেছিলাম, হঠাৎ দেখলাম রিমি ফোন দিল। হ্যালো আরিফ, আজ ইউটিউবে কি কোনো ভিডিও দেখেছো কিছুক্ষণ আগে? না, কই কিসের ভিডিও? আমি তো আজ সকালে ইউটিউবে যাই নাই। কেন, কিছু হয়েছে? হায় আল্লাহ, এই ছেলেরে নিয়ে কিভাবে চলবো আমি? পুরো দেশ তোলপাড় শুরু হয়ে গেছে, আর এই ছেলে কিছুই জানে না। দেখো, বলো কি হয়েছে, কিসের তোলপাড়? শোনো বলতেছি। কে একজন আজ সকালে একটি ভিডিও করে ডার্ক কুইনকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে
যে ডার্ক কুইন যে সার্ভার হ্যাক করবে সেই ব্যক্তি মাত্র 10 মিনিটের মধ্যে ব্যাক আনবে। এই ভিডিওটাই সারা দেশে ভাইরাল হয়ে গেছে। তুমি নিউজেই দেখো কি বলছে লোকেরা। ও ভালো কথা, কলেজে আসবা আজ? না, আজ শরীরটা ভালো নেই, তাই আজ আসবো না। মিথ্যে বললাম। আজ কলেজে গেলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে আমার দেশকে, যা আমি মোটেও চাই না। মানে কি হয়েছে তোমার? আল্লাহ, তুমি কি একটুও নিজের খেয়াল নিতে পারো না? আরে তেমন কিছু না, সামান্য একটু জ্বর জ্বর লাগতেছে, আর বেশি কিছু না। কি এটা সামান্য? এই তুমি ওষুধ খাইছো, নাস্তা করছো সকালে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, করছি। তা আজ কলেজে যাবো না? না, আজ যাবো না কলেজে। সত্যি তুমি খাইছো? তোমার বাসার ঠিকানা দাও, আমি তোমার বাসায় আসবো। হায় হায়, বলে কি? রিমি যদি আমার বাসায় এসে তাহলে ও পুরো সত্যিটাই জেনে যাবে, যা আমি একদমই চাই না। মনে মনে বলতেছিলাম। কি হইলো, কথা বলো না কেন? বাসার অ্যাড্রেস দাও, আমি এখনই আসবো তোমার বাসায়। দেখো রিমি, আমি সত্যিই সব ওষুধ খাইছি, আর নিজের খেয়ালও নেব, প্রমিস। আমি তোমার বাসার ঠিকানা দিতে বলছি। রিমি দেখো, আম্মু জানে আমি কলেজে কোনো মেয়েদের সাথে কথা বলি না। এখন যদি তুমি বাসায় আসো তাহলে আমার কি হবে ভাবতে পারতেছো? প্লিজ রাগ করে না। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেক ঘন্টায় ঘন্টায় তোমার কল নিব, বুঝতে পারছো? ওকে ম্যাডাম, দিও। এখন যাও, তুমিও খেয়ে নাও, বাই। বাই। এই বলে ফোন কেটে দিল রিমি। মেয়েটা আমার খুব কেয়ার করে, খুব ভালো একটা মেয়ে, এই কথা ভাবতেছিলাম। কল দিল রাকিব ভাই। হ্যালো আরিফ, ভিডিওটা কি তুমি আপলোড করছো আজ সকালে? ভাই, ডার্ক কুইনকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, দেখি সে কত বড় হ্যাকার। গুড, তোমার থেকে এটাই আশা করতেছিলাম, আমার টিম ও রেডিয়াসের ডার্ক কুইনকে প্রতিহত করার জন্য। ওকে ভাই, নজরদারি শুরু করেন, কারণ এই ভিডিওটা দেখার পর মনে হয় না ডার্ক কুইন শান্ত হয়ে বসে থাকবে। আমরা মোটামুটি রেডি, তুমিও রেডি থাকো, বাই। ওকে ভাই, বাই। অন্যদিকে ডার্ক কুইন এই ভিডিওটা দেখে তো পুরাই আগুন। কে এই লোক? কি আমাকে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছে আমার হ্যাক করা সার্ভার মাত্র 10 মিনিটে ব্যাক আনবে? এত আত্মবিশ্বাস! আমার জানা মতে বাংলাদেশে শুধু ডার্ক ডেভিলের এত আত্মবিশ্বাস, যে কিনা একাই একদিনে প্রায় 10 থেকে 12টা দেশের সার্ভার একাই হ্যাক করে নিয়েছিল। তাহলে এই লোকটি কি সেই ডার্ক ডেভিল যার সাথে এতদিন আমি দেখা করতে চেয়েছিলাম? তাহলে এতদিন আমি তো অনেক ক্ষতি করেছি, কেন আসেনি এতদিন? আল্লাহ, কে এই ব্যক্তি? না, আমাকে খুব সতর্কের সাথে এই কাজ করতে হবে। আর সকালে আক্রমণ করব না, রাতেই আক্রমণ করব, রাত 11টার পর। অন্যদিকে বিকাল 3টা বাজে, এখন তো ডার্ক কুইনের কোনো অ্যাক্টিভিটি দেখলাম না। না, আমার মনে হয় ডার্ক কুইন রাতে অ্যাটাক করবে, কারণ সে মনে হয় আমার ভিডিওটা দেখে হালকা ভয় পেয়েছে। এইসব ভাবতেছি, দেখলাম রিমি কল দিল। সকাল থেকে এইসব নিয়ে তার 6টা বার কল দেওয়া। আমি রিসিভ করে বললাম, হ্যালো, কি করতেছো? বসে আছি। লাঞ্চ করছো? ওষুধ খাইছো? হ্যাঁ হ্যাঁ খাইছি। মিথ্যে বললাম, কারণ সকাল থেকে ল্যাপটপের সামনেই বসে আছি। এখন যদি বলি ভাত প্লাস ওষুধ কোনোটাই খাই নাই, তাহলে আমার নির্ঘাত খুন করবে। সত্যি খাইছো তো? না আমার সাথে মিথ্যে বলতেছো? না না, সত্যিই খাইছি, মিথ্যে কেন বলবো? গুড বয়। আরও কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম। না, আমার সন্দেহই ঠিক, রাতের আগে এই ডার্ক কুইন অ্যাটাক করবে না। তাও রাত 11টা পর্যন্ত বসে এলাম ল্যাপটপের সামনে। রাত তখন 11:20। হঠাৎ দেখলাম আমার ল্যাপটপে বাংলাদেশ স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সার্ভার থেকে একটা রেড ওয়ার্নিং দিচ্ছে, মানে কেউ এই সার্ভারে অ্যাক্সেস নেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমার বুঝতে বাকি হলো না এইটা নিশ্চয়ই ডার্ক কুইনের কাজ। আমি চুপচাপ বসে এলাম, ডার্ক কুইনকে অ্যাক্সেস নিতে দিলাম। তারপর ডার্ক কুইন যে অ্যাক্সেস নিয়েছে তার একটা প্রমাণ রেখে দিলাম অন্যদিকে। কি হলো ঘটনা? আমাকে তো বলেছিল হ্যাক করতে দিবে না সার্ভার। আমি কিভাবে এত সহজে হ্যাক করে ফেললাম? নাকি এটা কোনো একটা প্ল্যান আমাকে ধরার জন্য? ডার্ক কুইন, কাল তুমি দুনিয়ার সামনে তামাশা দেখবে। এই কথা ভাবতে ভাবতে ডার্ক কুইনের হ্যাক করে সার্ভারে আমি রিপ্লাই অ্যাটাক দিলাম। অ্যাটাক চলাকালীন আমি কল দিলাম রাকিব ভাইকে। হ্যালো ভাই, সার্ভার হ্যাক করে ফেলেছে ডার্ক কুইন। কিন্তু এই কাজ কিভাবে করলো বুঝতেছি না। আমাদের হাই সিকিউরিটি বাইপাস করে কিভাবে হ্যাক করলো তাই বুঝতে পারতেছি না। আমাদের লোকেরা চেষ্টা করতেছে ব্যাক আনার। তুমিও একটু দেখো, কারণ এইটা আমাদের সিকিউরিটির প্রশ্ন। ভাই, 10 মিনিটের মধ্যেই সার্ভার ব্যাক চলে আসবে, আমি প্রমিস ইউ। গুড জব। ওকে, চেষ্টা করো তুমি, আমরাও করি। ওকে ভাই বলে কল কেটে দিলাম।
কথা বলা শেষ করে দেখতেছি অ্যাটাক সাকসেসফুল হয়েছে। তারপর আরেকটু কাজ করে সার্ভার আমার আয়ত্তে নিয়ে আনলাম। এখন আরেকটা কাজ বাকি, ডার্ক কুইনের লোকেশন ট্র্যাক করা। অন্যদিকে সার্ভারে ডেটা মুছে ফেলার সময় হঠাৎই সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে। তার মানে কি এই সার্ভার ব্যাক নিয়ে গেছে? হাউ ইজ দিস পসিবল? কিভাবে আমার কাছ থেকে সার্ভার ব্যাক নিয়ে গেল আর আমি টেরও পেলাম না? না, এই কোনো সাধারণ মানুষ না। কে এই ব্যক্তি যে এই ডার্ক কুইনের থেকেও 100 পায়ে গিয়ে? না, আমাকে এক্ষুনি এই সার্ভার থেকে বের হয়ে যেতে হবে, না হলে আমার লোকেশন ট্র্যাক করে ফেলবে। অপরদিকে ইস, ও গড, আর মাত্র 5 সেকেন্ড থাকলে এই ডার্ক কুইনের লোকেশন ট্র্যাক হয়ে যেত। এই ডার্ক কুইন তো অনেক চালাক, নিজের লোকেশন ট্র্যাক না হওয়ার জন্য বেরিয়ে গেল। সমস্যা নেই, আজ বেঁচে গেলেও পরের বার আর বাঁচতে পারবে না। এগুলো ভাবতে ভাবতে আবার কল দিলাম রাকিব ভাইকে। হ্যালো ভাই, একটা খুশির খবর আছে। কি খবর? ভাই, সার্ভার এখন আমার আয়ত্তে। ডার্ক কুইন সার্ভারের কোনো ক্ষতি করার আগেই ব্যাগ নিয়ে আসছি। হোয়াট, আর ইউ কিডিং মি? না ভাই, আই এম নট কিডিং, ইটস ট্রু। সার্ভার এখন আমার আয়ত্তে, খুব শীঘ্রই সার্ভার আপনাদের কন্ট্রোলে দিয়ে দিতেছি। সাব্বাস আরিফ, সাব্বাস। আই এম প্রাউড অফ ইউ, ভেরি গুড জব। তোমার প্রাইজ অ্যামাউন্ট তোমার অ্যাকাউন্টে চলে যাবে। না ভাই, দরকার নেই। আমি এই কাজ টাকার জন্য না, দেশের জন্য করছি। আমার টাকার দরকার নেই। না, তুমি যা করেছো তার সামনে এই প্রাইজ অ্যামাউন্ট কিছুই না। তোমার টাকা চলে যাবে ঠিক সময়। ভালো থাকিও, বাই। ওকে ভাই, এ বলে কল কেটে দিলাম। তারপর ইউটিউবে লাইভ একটা ভিডিও আপলোড দিলাম। আসসালামু আলাইকুম। ডার্ক কুইন চ্যালেঞ্জ দিয়েছিল যে সে আজ আমাদের বাংলাদেশ স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সার্ভার হ্যাক করে তার আয়ত্তে আনবে। আমি তাকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে মাত্র 10 মিনিটে আমি সেই সার্ভার ব্যাগ আনবো। এ দেখুন, ডার্ক কুইন যে সার্ভার হ্যাক করেছিল তার প্রমাণ। তারপর একটা ভিডিও দেখলাম, আমি ওর প্রমিস করেছিলাম যে আমি সার্ভার ব্যাগ আনবই। এ বলে আরেকটা ভিডিও দেখলাম। এই যে দেখুন, ডার্ক কুইনের আয়ত্ত থেকে আমাদের দেশের সার্ভার ব্যাগ নিয়ে এনেছি মাত্র 10 মিনিটে। ডার্ক কুইন, একটা কথা মনে রাখবা, বাপেরও বাপ আছে। তুমি এখনো আমার সামনে ছোট্ট। তোমাকে আমি ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি যদি আবারও আমার দেশের ক্ষতি করার চেষ্টা করো তাহলে আই উইল বি ব্যাক। একটা ডেভিল মার্কে হাসি দিয়ে ভিডিও শেষ করে দিলাম। আশা করি এই ভিডিওটা ডার্ক কুইন অবশ্যই দেখবে। মোবাইলে চার্জ না থাকে মোবাইল চার্জে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। অপরদিকে রিমি রাত থেকে ফোনে কল দিয়েই যাচ্ছে, সবসময় একটা কথা, নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। আল্লাহ, আরিফের কি কোনো কিছু হলো নাকি? কেন ও ফোন বন্ধ করে রেখেছে? না, ট্রাই করে যাই। সকালে ঘুম থেকে উঠে ফোনের চার্জের থেকে খুলে ওপেন করতেই মনে হয় বাস পড়েছে আমার মাথায়। কাল রাত থেকে রিমির প্রায় 150টার বেশি কল আর 500টারও বেশি মেসেজ। না, আজ আমার আর রেহে নেই। তবে আল্লাহর নাম করতে করতে দিলাম রিমিরে কল। বাহ, কল দেওয়ার সাথে সাথে রিসিভ। মনে হয় ফোন নিয়েই বসেছিল। হ্যালো রিমি। শালা কুত্তা, বাঁদর, ফালতু, বেয়াদব, আরো অনেক কিছু গালি দিল। এই, তোর ফোন বন্ধ কেন ছিল রে? তুই আজ কলেজে আয়, তোর একদিন কি আমার একদিন। এই বলে ফোন কেটে দিল। হালুয়া, আজ আমার অবস্থা টাইট হবে। তারপরে নাস্তা করে কলেজে চলে এলাম। গিয়ে দেখি রিমি আমার আগেই কলেজে এসে বসে আছে। হাই রিমি, ভয়ে ভয়ে বললাম। রিমি কিছু না বলে কলেজের পিছনে আমাকে টানতে টানতে নিয়ে গেল। এখানে কেন এনেছো? তারপর দিল ঠাস করে একটা। রিমির এই থাপ্পড় খেয়ে টাল সামলাতে না পেরে পড়ে গেলাম। তারপর রিমি আমায় তুলে দিল আরেকটা। এবার আর ডান আর বাম গালে 5টা করে মোট 10টা আঙুলের ছাপ পড়ে গেল। এই কুত্তা, তোর খুব ভালো লাগে না আমায় কষ্ট দিয়ে আমাকে কাঁদাতে? তোর তো ভালো লাগবে আমায় কষ্ট দিতে। এতক্ষণ খেয়াল করি নাই, আসলে রিমির চোখ দুটা ফুলে গেছে, মুখটা কেমন যেন হয়ে গেছে, মনে হয় কাল অনেক কেঁদেছে। কি হলো, কথা বল, চুপ করে আছিস কেন? আসলে রিমি সরি, আমার কাল ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই বন্ধ ছিল। আই এম সরি, আর হবে না এরকম। আরও কতক্ষণ গালাগালি করে বললো, আচ্ছা, ভবিষ্যতে যেন এরকম না হয়, প্রমিস দাও। প্রমিস, আর হবে না। চলো এখন ক্লাসে যাই, ক্লাসের টাইম হয়ে যাইতেছে। ওকে চলো। তারপরে একে একে সব ক্লাস করলাম। ক্লাস শেষে বাসায় আসার সময়, আরিফ, তুমি কি কিছু শুনেছো? না, কি শুনবো? আল্লাহ, এই ছেলে মনে হয় মঙ্গল গ্রহে থাকে। দেখো, কাহিনী না করে সোজা সাপটা ভাবে বলো, কি হয়েছে? ডেভিল কুইন তো বলেছিল যে সে নাকি বাংলাদেশ স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সার্ভার হ্যাক করবে, আর কেউই তাকে থামাতে পারবে না। জানি তো, তা হ্যাক করে ফেলেছে নাকি?
আরে শোনো তো পুরো ঘটনা। সে হ্যাক করলেও কে যেন একজন সেই সার্ভার মাত্র 10 মিনিটে আবার ব্যাক নিয়ে এসেছে। আবার ডার্ক কুইনকে ওয়ার্নিংও দিয়েছে, সে যদি আর এই রকম কাজ করে তাহলে তার নাকি খবর আছে। হায় হায়, কি বলো? ডার্ক কুইন নাকি বাংলাদেশের 1 নম্বর হ্যাকার? তার উপরে নাকি কেউ নাই? তাহলে এই ব্যক্তিকে যে মাত্র 10 মিনিটের সার্ভার ব্যাগ নিয়ে আসে। সেটাই তো কথা। আল্লাহ জানে এ আবার কে আসছে। আচ্ছা বাদ দাও এসব। চলো বাসায় যাই। না, এখন বাসায় যাব না, একটু মার্কেটে যাব। আর তুমি যাবে আমার সাথে? না না, আমি যাবো না, বাসায় কাজ আছে। ও হ্যালো, আমি তোমার থেকে পারমিশন নিতেছি না, তোমাকে জানাইতেছি। আচ্ছা চলো, তোমার সাথে তর্ক করে পারবো না। তারপর আমরা মার্কেটে গেলাম। তারপর রিমি আমার 3টা ব্যাটারি, একটা পাওয়ার ব্যাংক কিনে দেয় আর বলে, শোনো, এইগুলা এই জন্য তোমায় দিতেছি যাতে তোমার মোবাইল সব সময় অন থাকে। এই দেখো, এইসব লাগবে না, আমি কি করবো এইগুলো দিয়ে? রিমি আমার কোনো কথাই শুনলো না, সব কিনে আমার হাতে দিল, বলল, এই না, এইগুলা আমার পক্ষ থেকে ছোট্ট গিফট। দেখো আমি এইসব নিয়ে কি করবো বলো তো? এই কথা বলার সাথে সাথে রিমির চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকে। আচ্ছা আচ্ছা দাও। এবার ভয় দেখাও কেন? এই তো গুড বয়, এই নাও আর বাসায় যাও। পরে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মু জিজ্ঞেস করলো, কি রে, এইগুলা কে দিল তোরে? আম্মু আমার এক ফ্রেন্ড দিছে। আচ্ছা ভালো, তা বাবা দেখ, আমাদের তো সম্পত্তি কোনো কম নেই, তুই কেন এইভাবে চলাচল করস? আম্মু দেখো, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার নর্মাল থাকতেই ভালো লাগে। এবারে রুমে চলে আসলাম। এসে একটু ফেসবুকেতে ঢুকলাম। দেখলাম এক মাইয়া মেসেজ দিছে। হাই, কেমন আছেন ভাইয়া? হ্যালো, কে আপনি? জি, আমার নাম মাইশা। আর আমি আপনাকে একটা কথা বলতে চাই। আচ্ছা বলুন, কি করবেন? আমি তো বুঝতে পারছি এটা কার আইডি। আমি আপনাকে খুবই লাইক করি, আই লাভ ইউ। ও মা, সত্যি? আল্লাহ তু, এটা আকিবের ফেক আইডি। শালা আমার সাথে মজা করে আমিও করলাম। এবারে আমি গোসল করতে চলে গেলাম। তারপর খাওয়া দাওয়া করে গেলাম একটা ঘুম দিতে। এক ঘুমে বিকালে উঠলাম। উঠে আমি ফেসবুক লগ ইন করতেই আমার মাথা শেষ, কারণ রিমি আমার আইডিতে ঢুকে এই মেয়ের বুকের 14 গোষ্ঠী উদ্ধার করতেছে। এবার আমার কি হবে আল্লাহ জানে। তারপর রিমি এই মেয়ের সাথে বকাবকি করে ওরে ব্লক করে দেয় আর আমাকে মেসেজ দেয়। এই লুইচা, তুই ওই মেয়েরে কি বলতেছ সেসব? তুই ওরে ভালোবাসিস তাই না? বুঝলাম, অনেকটাই রেগে আছে। আরে তুমি যেরকমটা ভাবতেছো ব্যাপারটা সেরকম না। ও, এখন তো এই কথা বলবি তাই না? তোর সত্যিটা তো আমি জেনে গেছি। ছি, কত বড় মিথ্যেবাদী রে তুই। দেখো রিমি, আমি সত্যি করে বলতেছি, ওটা কোনো মেয়ের আইডি না, ওটা আমার বন্ধু আকিবের ফেক আইডি। ও শুধু আমার সাথে মজা করতেছিল। হ্যাঁ হ্যাঁ, এখন তো ওই সবই বলবি। তুই যা, মেয়ে দেখলেই শুধু পিছে পিছে ঘুরতে মন চায়। আরে সত্যি বলতেছি, এটা আকিবের আইডি, বিশ্বাস করো আমার কথা। আচ্ছা ওয়েট, আমি যতক্ষণ না মেসেজ দিব কোথাও যাবি না তুই। এই কথা বলে রিমি চলে গেল আর আমি আকিবের অনেক বকতেছি, এই শালার জন্য এত বড় বাস খেলাম। এই কথা ভাবতেছিলাম আর দেখি আমার মোবাইলের সিকিউরিটি অ্যালার্ট দিতেছে, মানে কেউ আমার ফোন হ্যাক করার ট্রাই করতেছে। আমি বুঝলাম এটা রিমির কাজ। আমি কোনো চালাকি যাতে না করি তাই সে হ্যাক করতে চায় আমার ফোন। তা আমিও তাকে কিছুই বললাম না, মোবাইলের সিকিউরিটি অফ করে দিলাম যাতে সে হ্যাক করতে পারে। কিছুক্ষণ পর রিমি মেসেজ দিল, এই তুই এখন আকিবকে কল দিবি আর বলবি ওই আইডিটা কি ওর নাকি, আর কথা সব রেকর্ড করে রাখবি। আচ্ছা দিতেছি। পরে আকিবকে কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পরে রিসিভ করলো। ওই শালা, তুই ফেক আইডি দিয়ে আমার মেসেজ দিস কেন? শালা, যখন জানিস আমার আইডি তাহলে আমারে বকলি কেন? পরে বলবো, এখন রাখি। এই বলে কল কেটে দিয়ে কল রেকর্ডটা রিমিকে পাঠিয়ে দিলাম। আচ্ছা সরি, আর বলবো না এসব। ওই মাইয়া তোমাকে প্রপোজ করছে, তা দেখেই মাথা গরম হয়ে গিয়েছিল। আচ্ছা বাদ দাও, কি করতেছো? এই তো বসে আছি, ভাবছিলাম খেতে যাবো, যা হয়ে গেল, খেলার মুডটাই নষ্ট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে কথা বলো। তারপর রিমির সাথে কিছুক্ষণ কথা বললাম। কথা শেষ করে পরে একটু পড়ে নিলাম, সামনে আবার এক্সাম, তাই পড়ার চাপটা একটু বেশি।
ফেল করলে খবর আছে আমার। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে রিমির সাথে একটু কথা বলে ঘুমাতে চলে গেলাম। ঘুমিয়ে ঘুমিয়ে শুধু একটা কথাই ভাবতেছি, আমি মনে হয় রিমিকে ভালোবাসতে শুরু করছি। তার শাসন, পাগলামি আমার সবই ভালো লাগে, কিন্তু সে কি আমাকে ভালোবাসে, না একজন প্রকৃত বন্ধুর যা করণীয় তাই করে? এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের দিকে হাঁটা হলাম। কলেজ ক্যাম্পাসে মোবাইল চালাতে চালাতে হাঁটতেছিলাম, হঠাৎ কার সাথে যেন ধাক্কা খেলাম। ওটা দেখি আর কেউ না, এ মাহি। এই ছোট লোকের বাচ্চা, ধাক্কা দিলে কেন আমারে? সরি, আমি খেয়াল করি নাই, আমি ফোনের দিকে তাকিয়েছিলাম। আই এম এক্সট্রিমলি সরি। ফকিন্নির ঘরের ফকিন্নি, ভিখারির ঘরের ভিখারি, তোর জন্য আমার এই ড্রেসটা নোংরা হয়ে গেছে। ফকিন্নির বাচ্চা, তোর বাপের 1 বছর রিক্সা চালাইলেও তো এই ড্রেস কিনতে পারবি না। তারপর দিল ঠাস করে 2টা আমার গালে। ফকিন্নির বাচ্চা, যা, এবার মাফ করে দিলাম তোরে। মাথা তো পুরাই হট হয়ে গেল এইসব কথা শুনে। তা আমি ঘুরিয়ে দিলাম একটা থাপ্পড়। আমার এক থাপ্পড় খেয়ে 3-4 হাত দূরে সিটকে গিয়ে পড়লো মাহি। তারপর আমি মাহিকে বললাম, শোন, যা করার আমি করছি, আমাকে গালাগালি কর, আমি কিছুই বলবো না, কিন্তু আমার মা বাবাকে কিছু বললে তোর খবর আছে। ওই, তুই আমার গায়ে হাত তুললি? তোর এত বড় সাহস? শোন ফকিন্নি, তুই কি ভুল করেছিস তা তুই জানিস না। এখন তোকে চূড়ান্ত পরিমাণ ভোগ করতে হবে। তোর কি হবে তা আমি নিজেও জানি না। আমার পাপা তোকে মেরে বালি চাপা দিয়ে দেবে। যা, তোর বাবা আমার কি করবে তা আমার জানা আছে, সো এইসব আমার সামনে বলে কোনো লাভ নেই। তারপর মাহি রেগে হনহনিয়ে চলে গেল। পুরো কলেজের সবাই আমাদের দিকে তাকিয়েছিল এতক্ষণ। আসলে মাহির ওপর কথা বলার কারোর সাহস নেই কলেজে। তারপর আমিও ক্লাসে এসে বসে পড়লাম। ক্লাসে বসে আছি, ওটা দেখে বেশি বললো, এই তোর কি আজ সকালে কোনো ঝামেলা হয়েছে মাহির সাথে? কেন বলতো, আর তুই তোর নানুর বাড়ি থেকে কবে আসছোস? শালা, যা বলতেছি ওটার উত্তর দে। তোর সাথে কি মাহির কোনো ভেজাল হয়েছে? সকালে ভেজাল হয়েছে, কেন বলতো? না, আমি আসার সময় দেখছি মাহি কাকে যেন ফোন দিয়ে বলতেছে আজকেই যেন শেষ দিন হয় ওই ফকিন্নির। আর আমার জানা মতে মাহি তোকেই ফকিন্নি বলে, তাই জিজ্ঞেস করলাম। আরে বাদ দে তো এসব মাহি ফাই রে, অনেক দেখা আছে, কি করবে আমার, সে কিছুই করতে পারবে না, সো চিল ব্রো। অপরদিকে আমার গায়ে হাত তোলা, এই মাহির গায়ে হাত তোলা, আজ এই ফকিন্নিকে আমি মেরেই ফেলবো। এই নীলা, আমার কিছু আইডিয়া দে, কি করব আমি? আমার মাথায় আগুন জ্বলছে। মাহি, তুই তোর আব্বুকে ফোন করে সব বলে দে, তোর আব্বুই বুঝে নিক এই ব্যাপারটা। ঠিক বলছিস। আচ্ছা, পাপাকে কল দিতেছি, দাঁড়া। হ্যালো পাপা, তুমি কোথায়? কেন মামনি, আমি তো বাসায়। কিছু কি হয়েছে? পাপা জানো, আজ কলেজের একটা ছেলে আমার গায়ে হাত তুলেছে। কি মামনি, কে সেই ছেলে? কার এত বড় সাহস যে আমার মেয়ের গায়ে হাত তোলে? পাপা, তোমায় বলেছিলাম না আমাদের কলেজে একটা খ্যাত আছে, সেই খ্যাতটা আমাকে সবার সামনে থাপ্পড় মেরেছে। মামনি, তুমি ওয়েট করো, তোমার পাপা আসতেছে। ওকে পাপা। আই নীলা, ওই ফকিন্নিটাকে আজ সবার সামনে আমার গায়ে হাত তুলেছে না? এখন তুই দেখবি পুরো কলেজের সামনে ওর কি হাল আমি করি। অন্যদিকে আমি ক্লাসে বসে আছি আর আকিব আমায় বকাঝকা করতেছে। আরে দেখ, আর না, আমি এখনই আঙ্কেলকে কল করে সব কথা বলে দিতেছি। আকিব শোন, এই কাজ একদমই করবি না, আরে আমার কিছু হবে না তো, সো চিল। আমরা কথা বলতেছিলাম, আর দেখলাম কিছু লোক ক্লাসে ঢুকে বললো, এই তোদের মধ্যে আরিফ কে রে? জি আমি আরিফ, কি বলবেন বলুন। তোরে বললাম না দেখবি, চল আমাদের সাথে। কিন্তু আপনারা কে? আমরা রেজা সাহেবের লোক, ভাই তোরে ডেকে পাঠিয়েছে, চল আমাদের সাথে। নাম শুনে বুঝলাম মাহির আব্বু আমাকে ডাকে পাঠিয়েছে। আচ্ছা চলো, এই বলে আমি ওদের সাথে গেলাম। গিয়ে দেখলাম মাহির আব্বু, মাহি, আরো কয়েকজন লোক আছে। তারপর মাহি বলে উঠলো, কিরে ফকিন্নি, আমার গায়ে হাত তুলেছিলে না? এখন দেখ আমার পাপা কি করে তোর সাথে। পাপা, এই ছেলেটাই আমার গায়ে হাত তুলেছে। কিরে, তোর খুব পাকনা গজিয়েছে না? এখনই তোর সব পাকনা ঘুচিয়ে দেব। এই হকি স্টিকটা দে তো আমারে। যখন মাহির আব্বু আমাকে মারতে আসতেছিল, হঠাৎই কলেজ গেট দিয়ে কতগুলো গাড়ি প্রবেশ করতেছিল। আমি তাকে দেখি, গাড়িগুলো আমার খুব চেনা চেনা, মানে কি আমি যে ধারণা করছি তাই ঠিক। গাড়িগুলো হঠাৎ থেমে গেল এবং একজন নেমে আসলো। যে নেমে আসলো তাকে দেখে তো আমি শিহরিত, কারণ সে আর কেউ না, সেই ব্যক্তিটি হচ্ছে আমার আব্বু। আব্বু মাহির আব্বুর সামনে এসে দাঁড়িয়ে বলল,
কেমন আছেন রেজা সাহেব? আর এইসব কি? এই ছেলেটাকে এইভাবে মারছেন কেন? আরে তেমন কিছু না, এই ফকিনীর বাচ্চাটা আমার মেয়ের গায়ে হাত তুলেছে পুরো কলেজের সামনে, তাই একে এখন মেরে হাত পা ভেঙে দেব। ও আচ্ছা আচ্ছা, তা আপনি কি এই ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন? এই ফকিন্নির ব্যাকগ্রাউন্ড আর কি জানবো? এটা একটা রিক্সাওয়ালার ছেলে। এটা লেভেলই হয় নাই আমার সাথে পড়ার। ও আচ্ছা আচ্ছা, তা রেজা সাহেব এই নিশ্চয় আপনার মেয়ে? জি স্যার, এই আমার একমাত্র মেয়ে মাহি। ও আচ্ছা, তা মাহি, তুমি তো ওর সম্পর্কে এত কিছু বললা, তুমি কি ওর লেভেলের? স্যার আপনি কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না। এখনই ক্লিয়ার করে দিতেছি, এইখানে এই খ্যাতমার্কা ছেলেটা আর কেউ না, কেবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নতুন চেয়ারম্যান ও সিও। মানে এই খ্যাতমার্কা ছেলে যাকে সবাই ফকিন্নি বলে ডাকে, সে আমার ছেলে, রফিক চৌধুরীর একমাত্র ছেলে আরিফ চৌধুরী, যাকে এখন আপনারা খ্যাত বস্তির ছেলে বলে ডাকছেন। পুরো চৌধুরী এম্পায়ারের মালিক এই আরিফ চৌধুরী। ও মাহি, তুমি তো বলছিলা না আরিফের এত লেভেল নাই এইখানে পড়ার। সত্যি কথা কি জানো, তুমি আরিফের লেভেলের না। আর এইখানে এই কলেজের 80% ডোনেশন আমি দেই। আব্বু হয়েছে, এবার থামো আর বাদ দাও এইসব কথা, আমাদের কিছুই হয় না, এই দেখো। তা তো টেনশন করিও না। না কেন থামবো আমি? দাঁড়া, আমি এদের সাথে কথা বলছি, তুই একদম চুপ থাকবি। এদের উচিত শিক্ষা না দিলে এরা শুধরাবে না। স্যার আমরা সত্যি জানতাম না যে ও আপনার ছেলে, আমাদের মাফ করে দিন স্যার। রেজা সাহেব শুনুন, আমার ছেলে আরিফ সব সময় নর্মাল ভাবে চলাফেরা করতে পছন্দ করে, তাই তো দেখুন ওর গায়ে সব নর্মাল কাপড়। যেখানে আমার ছেলের কোনো সম্মান নেই সেখানে আমার ছেলে পড়বে না। আমি আরিফকে অন্য কোথাও অ্যাডমিশন করাবো, আর এই কলেজের ফান্ডিংটাও আমি বন্ধ করে দেব, কারণ যেখানে মেধার থেকে জামা কাপড়কে প্রাধান্য দেয় হয় সেসব জায়গায় আমি আমার টাকা ব্যয় করি না। স্যার 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 এত বড় সিদ্ধান্ত রাগের মাথায় নিয়েন না স্যার, প্লিজ স্যার। আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি, প্লিজ স্যার প্লিজ। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আরিফের সাথে কেউ কোনো রকম বাজে ব্যবহার করবে না, প্লিজ স্যার। লাস্ট সুযোগটা দিন স্যার, প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, দিলাম শেষ সুযোগ, কিন্তু এইবার যদি আপনি আমায় নিরাশ করেন আপনার কি অবস্থা হবে সেটা কল্পনাও করতে পারবেন না রেজা সাহেব। আর আপনি এদের নিয়ে এসেছেন আমার ছেলেকে মারতে, আর আমার লোকদের যদি আমি একটা ইশারা দেই তারা আপনার এই সব লোকের কি অবস্থা করবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এইবারের মতো মাফ করলাম আপনাকে। ধন্যবাদ স্যার, আর এরকম ভুল দ্বিতীয়বার হবে না। ওকে। এই বলে আব্বু চলে গেল। আর এতক্ষণ পরে কলেজের সবাই, স্যার ম্যাডাম সব স্টুডেন্টরাও এক নজরে তাকিয়েছিল আমাদের দেখে। তারপর সব রেজাল্ট শেষ করে ক্লাসে চলে আসলাম। আর শুধু একটা কথাই ভাবতেছিলাম, আব্বু হঠাৎ কলেজে আসলো কেন? কোনো দরকার নাই, কেউ আব্বুকে তো জানিয়েছে। সব প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এমন সময় কয়েকজন ক্লাসমেট আমার দিকে এসে বলল, আরিফ, ইউ আর এক্সট্রিমলি সরি, প্লিজ ফরগিভ ইউজ। আরে আরে তোমরা মাপ চাচ্ছ কেন? আমি কিছু মনে করি নাই, বাদ ওইসব কথা। ওকে, লেটস ফ্রেন্ডস। ওকে। হায় রে, যারা আমার সাথে কথাও বলতো না আমি খ্যাচ্ছিলাম, আজ তারা আমার আসল পরিচয় পেয়ে বন্ধুত্ব করতে আসে। হায় রে দুনিয়া, সবে টাকার খেলা, আমি মনে মনে বললাম। তারপর সব ক্লাস করে বাসায় আসতেছিলাম, সবাই আমার দিকে কেমন হবে যেন তাকিয়ে আছে, সবই টাকার খেলা। তারপর বাসায় এসে শুধু আব্বুর কাছে গেলাম, আব্বু তুমি আজ কলেজে গেলে কেন? কেন গিয়েছি বললেই তো আসল দৃশ্য নিজের চোখে দেখতে পেরেছি। আমার ছেলেকে কেউ মারবে আর তা আমি সহ্য করব? আব্বু কে তোমায় ফোন দিয়েছিল? কেউ না, আর তোর সাথে আমার কিছু কথা আছে। কথা সব পরে, আগে বলো কে কল দিয়েছিল তোমায়? তুমি সত্যিটা বলবে, নাহলে আমি আমার নিয়মে বের করতাম। আচ্ছা যা, আকিব কল দিয়ে বলেছিল আমায়, আর কল দিয়েছে, একদম ভালো কাজ করেছে, না হলে তো আমি জানতেই পারতাম না আজ আমার ছেলেকে মারতে এসেছিল। আমার সন্দেহটাই ঠিক ছিল, আকিবই আব্বুকে কল দিয়ে সবটা বলেছে। আর আব্বু কলেজে গেল, এই জন্যই তো আব্বু আসার পরে সালারে কোথাও দেখলাম না। এই শোন আরিফ, তোকে খুব শীঘ্রই অফিসে জয়েন করতে হবে, আর এটাই আমার লাস্ট ডিসিশন।
কিন্তু আব্বু আমার তো পড়া কমপ্লিটই হয় নাই এখনো। যাই হোক, তোকে অফিস জয়েন করতেই হবে, আর তোকে কাল থেকে সুন্দরভাবে চলতে হবে। মানে এইসব নর্মাল ভাবে আর চলা যাবে না। ওকে আব্বু। এ বলে আমি রুমে চলে আসলাম। রুমে এসে মোবাইলটা হাতে নিয়েই দেখলাম যে রিমির মেসেজ, তাই কল দিলাম। হ্যালো রিমি, কেমন আছো? আমি কেমন আছি সেটা আপনার না জানলেও চলবে। আপনি আমায় আর কখনো মেসেজ বা কল দিবেন না। এই তুমি কি বলতেছো এইসব? জি, আমি যা বলতেছি তা সব ঠিকই বললাম। যে আমার সাথে মিথ্যে বলে তার সাথে আমি কখনো কথা বলি না। কি মিথ্যে বললাম আমি, একটু আমায় বলবা? কি মিথ্যে বলছেন জানেন আপনি? না জানি না, বলো আমায়। বলতেছি, কেন আমার আপনি এত বড় নাটক করছিলেন। আজ কলেজে কি কি হয়েছে তা আমি সব নিজে চোখে দেখেছি। আপনি এত বড় অভিনয়টা আমার সাথে না করলেও পারতেন। মানে হলো এই যে আজ কলেজে মাহির আব্বুর সাথে আপনার কি কি হয়েছে সেটা সবটা আমি নিজে চোখে দেখেছি। কেন এত বড় নাটক করছিলেন আমার সাথে? রিমি দেখো, তুমি যেটা ভাবছো সেটা না। আসলে আমি সবসময় নর্মাল হয়ে থাকতে পছন্দ করি। ছোট থেকে আমি এইভাবেই চলাচল করেছি। কারণ আমার কাছে দুনিয়ার কেউ বড় লোক বা ছোট লোক না, সবাই মানুষ। কিন্তু আমায় তো বলতে পারতে একবার। তবে আমি বলতাম ঠিক সময় আসলে, কিন্তু কি আর বলবো, আসলে আমি বুঝতে পারতেছি না। আমার জন্য যদি কষ্ট পেয়ে থাকো, আই এম সরি, প্লিজ আমি মাফ করে দাও। না, তোমার এইভাবে মাপ করা যাবে না। আমি যা বলবো তাই শুনতে হবে, তাহলেই মাপ করব তোমায়। ওকে, কি করতে হবে আমায় বলো, আমি সব করব। তবুও তুমি রাগ করে থেকো না প্লিজ। ওকে, আজ বিকাল 5টায় নদীর পাড়ের সামনে আসবা। ঠিক বিকাল 5টায়। কি পারবা তো? কিন্তু আমার আজকে ম্যাচ আছে, ক্রিকেট ম্যাচ, না হলে কালকে আসি। যা, তোর আর আশাই লাগবে না। থাক তুই ওই ক্রিকেট নিয়ে। না ওকে, এভাবে রাগানো ঠিক হয় নাই। তা আবার কল দিলাম, একবার রিং হতেই রিসিভ করলো। মানে ফোনের কাছেই মনে হয় বসেছিল। হ্যালো রিমি, এত রাগ করো কেন? আচ্ছা যাও, আসবো। না, আশা লাগবে না, তুই তোর ম্যাচ নিয়ে থাক। সত্যি আসবো, তাও ঠিক বিকাল 5টায়। ওকে, যাতে দেরি না হয় সেই দিকে খেয়াল রাখবা। ওকে, তারপর আরও কিছুক্ষণ কথা বলে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম শান্তের ঘুম। অপরদিকে পাপা, কি ওই রফিক চৌধুরী? পুরো শহর তোমার নামে কাঁপে, তাহলে কেন তুমি ওই রফিক চৌধুরীকে স্যার স্যার বলে ডাকলা? দেখ রে মা, এই শহর আমার নামে কাঁপে ঠিক আছে, কিন্তু পুরো দেশ ওনার নামে কাঁপে। কারণ রফিক চৌধুরী বাংলাদেশের টপ বিজনেসম্যান। আর এটাও সত্যি যে উনি আমাদের কলেজে 80% ডোনেশন দেয়। উনি আমার মতো হাজারটা নেতাকে পকেটে রাখে। পাপা, তাহলে কি তুমি কিছুই করতে পারবা না? ওই আরিফ সবার সামনে আমাকে যে থাপ্পড় মারলো, তার কি? পুরো কলেজের সামনে আমার যে প্র্যাকটিস ডাউন হয়ে গেছে, তার কি? তুমি কি এমনিই ছেড়ে দেবে ওই আরিফকে? দেখি রে মা, কি করা যায়। এখন যদি কিছু করি তাহলে রফিক চৌধুরী আমাদের জানে মেরে ফেলবে। তবুও দেখি আমি কি করা যায়। অন্যদিকে আমি ঘুমিয়েছিলাম, কে যেন কল দিয়ে আমার ঘুমের ব্যাঘাত ঘটালো। আমিও না দেখে রিসিভ করে বললাম, হ্যালো কে? ভূত, তোর ঘাড় মটকাবো। এই কথা শোনার সাথে সাথে লাভ দিয়ে উঠলাম। স্ক্রিনে তাকে দেখলাম এটা রিমির কল। রিমি? হ্যাঁ রিমি, তুই কোথায়? নিশ্চয়ই ঘুমাইতেছোস, তাই না? আরে না না, আমি বাইরে, এই তো 5 মিনিটের মধ্যে আসতেছি। মোট কথা 5টার মধ্যে তুমি নদীর পাড়ে আসবা। কিভাবে আসবা সেটা তোমার ব্যাপার, আমি ওয়েট করতেছি। ওকে, তারপর কল কেটে দিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একদম সিম্পল ড্রেস পরে তাড়াতাড়ি নদীর পাড়ে গেলাম। কাছে যেতেই দেখলাম রিমি সুন্দর একটা নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমি তার কাছে যেতে এসে বলে উঠলো, কয়টা বাজে? এই রে, তাড়াতাড়ি করতে গিয়ে তো ঘড়ি আনতেই মনে নেই। আমার ঘড়ি আনতে মনে নেই, কয়টা বাজে? 5টা 1। তোমারে বলছিলাম 5টায় আসার জন্য, কিন্তু তুমি আসছো 5টা 1-এ, মানে 1 মিনিটে। সো তোমাকে শাস্তি পেতে হবে। ওকে, কি শাস্তি বলো? পরে বলবো, আগে আসো, একটু ঘুরবো। আমি বললাম ওকে।
তারপর আমরা অনেকক্ষণ পর্যন্ত সময় কাটলাম, অনেক কথা বললাম। রিমির সাথে সময় কাটালে সময় কীভাবে শেষ হয়ে যায় বুঝতেই পারে না। কীভাবে যে বলবো যে আমি রিমিকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু মনে হয় আমাকে শুধু ওর বন্ধু ভাবে, এর বেশি কিছুই না। এই কথা ভাবতে ভাবতে হাঁটতেছিলাম, আর দেখে একটা ফুচকার দোকান। এই আরিফ, চলো না ফুচকার দোকানে যাই। কতদিন হলো ফুচকা খাই না। প্লিজ প্লিজ চলো না। ওকে ওকে চলো। তারপর রিমি আমার টেনে নিয়ে গিয়ে ফুচকার দোকানে বসলো, তারপর নিজে অর্ডার দিল। জানো আরিফ, আমার না ফুচকা খুব ভালো লাগে। ফুচকা, চকলেট এগুলো আমার ফেভারিট। আমার ফুচকা তেমন ভালো লাগে না, আমি খাবো না। না, খাইতে তো তোমাকে হইবে, না হলে আমি জোর করে খাওয়াবো তোমায়। আচ্ছা আচ্ছা খাবো নি। কিছুক্ষণ পরে ফুচকা দিয়ে গেল আমাদের। তারপর ফুচকা খেয়ে তার বিলটা দিয়ে আবার হাঁটা শুরু করলাম। আমি রিমিকে বলে উঠলাম, রিমি জানো আমি কখনো এই দিনগুলোর কথা বলবো না, এই দিনগুলো সব সময় আমার স্মৃতি হয়ে থাকবে। ঠিক বলেছ, এই দিনগুলো জীবনে সব সময় স্মরণীয় হয়ে থাকবে। রিমি আমি তোমাকে কিছু বলতে চাই, প্লিজ আমার খারাপ ভেবো না। না বলো, কি বলবা? রিমি তোমাকে আমি অনেকদিন থেকে বড় ট্রাই করতেছি, কিন্তু ভয়ে বলতে পারে নাই। আরে বাবারে, বলো তো কি হয়েছে, কি বলবা বলো। রিমি আমি আরিফ, ওইটা তোমার ফ্রেন্ড আকিব না, গাছের পাশে যে দাঁড়িয়ে আছে? আরে সত্যি তো, এটা তো আকিব, বাট ওর পাশে মেয়েটাকে ওরা তো চিনি না। আরে গাধা, ওইটা ওর গফ হবে, দেখছো না হাত ধরে কিভাবে দাঁড়িয়ে আছে। ওয়েট, একটা কল দিয়ে দাঁড়াও। শালা তলে তলে এত দূর গেল আর আমায় জানালো না। তারপর দিলাম আকিবকে কল। হ্যালো আকিব, তুই কই রে? আমি তো একটু কাজে রংপুর গেছি, কালকে চলে আসবো। ও আচ্ছা তাই না। তা বন্ধু, রংপুরটা কি তোর শিউলি গাছের নিচে? মানে কি বলিস তুই? আমি রংপুর শিউলি গাছের নিচে যাবো কেন? ও তা বন্ধু একটু ডানে ঘুরো তো। কেন? এই শালা তোর ডানে ঘুরতে কইতেছি, ঘোর তুই। তারপর একে ডানে ঘুরতেই এমন একটা শক খেলো, মনে হয় 440 ভোল্টের শক খাইছে। তারপর আমি কাছে গিয়ে বললাম, এটা তোমার রংপুর মামা? আরে দোস্ত রাগ করিস কেন, আমরা আমারই তো। শালা তলে তলে এত দূর গেলা আর আমার জানাইও নাই। আচ্ছা বাদ দে এইসব,